আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। পড়ালেখার কি অবস্থা তোমাদের? শরীর স্বাস্থ্য ভালো সবার? সবগুলা রোজা রাখতেছো? অনেকগুলো প্রশ্ন করে ফেলছি, সবাই একটু। ওকে, নাফিসা হাসান আলহামদুলিল্লাহ ভালো আছে, বাকিরাও একটু জানিয়ে দাও। ওকে, মাশরাফ, নাসিম, প্রিয়ন্তী বড়ুয়া, ওকে, আদাব প্রিয়ন্তী। তারপরে হচ্ছে উৎস ভাইয়া, গত ক্লাস না করলে হবে? হ্যাঁ হবে, এগুলো সব থিওরি পড়া, বুঝতে পারছো? এমসিকিউ টাইপ পড়ালেখা। জাবেরের ফক্স হইছে, দোয়া করি আল্লাহর কাছে যেন তোমরা সুস্থ হয়ে যাও দ্রুত। আজিজুল অসুস্থ, আজিজুলের জন্য দোয়া রইল। আসলে সিজন চেঞ্জ হচ্ছে তো, ঠান্ডা গরম মিলিয়ে একটু 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 সচেতন থাকো, হ্যাঁ। আচ্ছা, গতদিন যা যা পড়াইছিলাম একটু খেয়াল করো, হ্যাঁ সবাই আসতেছে। দাদা এগুলো কি ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এ লাগবে? হ্যাঁ, ভার্সিটিতেও প্রশ্ন আসে। যেমন আজকের ক্লাসে আমি ম্যাক্সিমাম জিনিস পড়ায় তোমাদের তো এই যে যে থিওরিগুলো পড়াইছি এগুলোর কি এমসিকিউ প্র্যাকটিস করাইছি? এমসিকিউ প্র্যাকটিস কিন্তু করাই নেই। সো আজকের ক্লাসে অলমোস্ট শেষ হয়ে যাবে, আর 10 মিনিটের পড়া বাকি থাকবে, বা আজকের ক্লাসে শেষও হয়ে যেতে পারে। হ্যাঁ, সব এমসিকিউ টাইপ তো, দাগায় দাগায় পড়াই দিব একদম টু দ্য পয়েন্টে, কারণ আমি দেখছি এগুলো তোমাদের পেন দিয়ে লাভ নাই। আর আগামী ক্লাসটা হবে এই যে এতদিন যে থিওরিগুলো পড়লাম ওইগুলোর প্র্যাকটিস, বুঝতে পারছো? সো আজকে আমাদের এই চ্যাপ্টার অফিসিয়ালি ক্লোজ হয়ে যাবে, বাট আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে না এই যে জিনিসগুলোর উপর, ঠিক আছে? সো সেগুলা। আচ্ছা, এমেগা গ্রাফটা আবার পড়েন। হ্যাঁ, আমি প্রবলেম বক্স দিব। সো আমি হচ্ছে 2-3টা কিউএনএ ক্লাস নিব, মানে যে জিনিসগুলো তোমাদের হচ্ছে ঝামেলা আছে। ইফরাত জাহান, ঠিক আছে? ওমেগা গ্রাফ না, এমেগা বক্র, তুমি মনে হয় পড়ো নাই আমার ক্লাসটা, ঠিক আছে? দাদা এগুলো মেডিকেলের জন্য কি ইম্পর্টেন্ট? সাদ বলছে মেডিকেলের জন্য 100% ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? মেডিকেলের জন্য এগুলো 100% ইম্পর্টেন্ট। ওকে, মেডিকেল ভার্সিটি দুইটার জন্য ইম্পর্টেন্ট, মাঝে মাঝে ইঞ্জিনিয়ারিং থেকে দিয়ে দেয়। এই যে আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম, এই যে গ্রিন হাউস গ্যাস পড়াইছি না তোমাদের, দেখো এই বক্সটার এই যে দুইটা পয়েন্ট, গ্রিন হাউস গ্যাস বায়ুর তাপমাত্রা বৃদ্ধিতে কে কতটুকু ভূমিকা রাখে, এটা বুয়েটে একবার আসছে 10 মার্কের জন্য। মানে 10 মার্কের জন্য কি আসছে? গ্রিন হাউস গ্যাসের উপাদানগুলো লেখো, 5টা উপাদান লিখতে বলছিল, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ঠিক আছে, সিএফসি, ওজোন, নাইট্রাস অক্সাইড, ঠিক আছে? সো দেখো এইটাই বুয়েটা এসে পড়ছিল, এবং বায়ুর তাপমাত্রা বৃদ্ধিতে কে কতটুকু ভূমিকা রাখে, এই যে এইটুক চাইছিল। সো এইটার জন্য 10 মার্ক ছিল, গতদিন পড়াইছিলাম না? ওকে, ক্লিয়ার? ভাই আপনার এফবিতে আপনার পোস্ট পাই না, আমি তো এখন পোস্ট কম করি ফেসবুকে, ঠিক আছে? ফেসবুকে পোস্ট করি না, আসলে কাজে ব্যস্ত আছি তো, সো এই কারণে ফেসবুকে পোস্ট করি না, তোমাদের নিয়েই চিন্তা করতেছি। ওকে, এখন আসো, এই যে এই বক্সটাই আসে, এই বক্সটা পাইছো তোমরা? এই বক্সটা। সো তোমাকে যদি বলা হয় প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা, তোমাকে যদি বলা হয় প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা, তাহলে কি বলো তো? এই যে এটা তো বুয়েটে আসছে, ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্সটা পড়বা না কেন? দেখে রাখো, সমস্যা নাই তো। বুয়েটে কিছু প্রশ্ন থিওরি দিয়ে দেয়, ঠিক আছে? 10 মার্ক বা 20 মার্কের প্রশ্ন প্রত্যেকবারই, ঠিক আছে, থিওরি দিয়ে দেয়। সো প্রধান গ্রিন হাউস গ্যাস কিন্তু কার্বন ডাইঅক্সাইড, কারণ বায়ুর তাপমাত্রা বৃদ্ধিতে ওর ভূমিকা সবচেয়ে বেশি। তো তোমাকে যদি বলা হয় কার্বন ডাইঅক্সাইডের পরে কার ভূমিকা সবচেয়ে বেশি, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইডের পরে কার ভূমিকা সবচেয়ে বেশি তোমাকে যদি বলা হয়, বলো তো? মিথেন 19%। আচ্ছা, তাকিদ বলছে ভাই ইঞ্জিনিয়ারিং কোর্সটা কি কিনবো? এই তুমি ইঞ্জিনিয়ারিং কোর্স কেন কিনবা? আমাদের যতগুলা সাইকেল আছে ভাইয়া, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই যতগুলা সাইকেল আছে এইগুলা একাডেমিক অ্যাডমিশন সব কভার হবে। সো তোমার জন্য ওভার কিল হবে ওইটা, এখন রেগুলার পড়াটা পড়ো। ওকে, দিন শেষে অনেক কিছু গিয়ে মিল পাবা, দেখবা ক্লাসে এগুলো পড়াইছি ওইগুলাই আছে। ওকে, সো দেখো গ্রিন হাউস গ্যাস, তাহলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, ওজোন, নাইট্রাস অক্সাইড, ওকে, জলীয় বাষ্প। সো বায়ুর তাপমাত্রা বৃদ্ধিতে 50%, 19%, 16%, 8%, 5%, 2%, এটা একটু মুখস্থ করে রাখবা। তারপর আসো, তো এইখানে কিছু হাবিজাবি জিনিস লেখা আছে। সো এখন এইগুলা নিয়ে তোমার আর প্যারা দিলাম না। সো এখন দেখো বিভিন্ন কারণ টারণ দেওয়া আছে,
এগুলো ইম্পর্টেন্ট কিছু নাই। দেখো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা লাইন আছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভবিষ্যৎ পরিণাম সম্পর্কে বিজ্ঞানীদের মতামত, মানে ভবিষ্যতে কি হবে। দেখো পৃথিবীর গড় তাপমাত্রা বর্তমানে কত, 15 ডিগ্রি সেলসিয়াস না? এই প্রশ্নটা প্রায়ই আসে। তো এখন যেভাবে তাপমাত্রা বাড়তেছে, 2050 সালে পৃথিবীর গড় তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে কত হবে গড় তাপমাত্রা? 18 ডিগ্রি সেলসিয়াস। তো এই জিনিসটা মনে থাকবে তো। 2050 সালে, খেয়াল করো, 2050 সালে, দেখো এটা পেজ নাম্বার হচ্ছে 93। সো দেখো বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই যে বাঁধন কর্মকার 17টা ক্লাস, আরে ক্লাস গোনো কেন? ক্লাসগুলোর যে ডিউরেশন দেখো কত ছোট ছোট ডিউরেশনে নিছি, 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট। ঠিক আছে, তোমার কি 2 ঘন্টা ক্লাস নিছি? এত প্যারা নাও কেন বাবা? গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। সো 2015 সালের মধ্যে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে, তখন গড় তাপমাত্রা হবে 18 ডিগ্রি সেলসিয়াস। সো এই রমজান মাসে আমি যে ছোট ছোট ক্লাস নিছি তোমাদের, 50 মিনিট 55 মিনিটের ক্লাস নিছি, বড় ক্লাস নিছি একটাও? বলো তো। এখন আমি যদি বড় ক্লাস নিয়ে তোমাদের ব্রেনের উপর প্রেশার দিয়ে এক ক্লাসে শেষ করে দিতাম, খুশি হইতা? তখন তো মানে তখন খুশি হইতা ঠিকই, ছোট ছোট ক্লাস নিছি। তাহলে দেখো ফাইনাল একটা জিনিস দিয়ে দিচ্ছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মূল কারণ বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস কারা কারা? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, এদের বৃদ্ধি। ওকে, সো এইখানে গ্রিন হাউস থেকে আর এত ইম্পর্টেন্ট এমসিকিউ নাই, এগুলো দাগায় রাখছি, একবার রিডিং করতে পারো, কোশ্চেন কালে এখান থেকে প্রশ্ন আসবে না। এখন আসো সিএফসি গ্যাস বা ওজোন স্তর ক্ষয়। তো ওজোন স্তর তো আমি তোমাদেরকে প্রথমেই ধারণা দিছিলাম বায়ুমণ্ডলের কোন অঞ্চলে, ঠিক আছে, বায়ুমণ্ডলের কোন অঞ্চলে ভাইয়া, কোন অঞ্চলে ওজোন স্তরটা অবস্থিত? বায়ুমণ্ডলের তো বিভিন্ন লেয়ার আছে, তাই না? বায়ুমণ্ডলের বিভিন্ন লেয়ার আছে, কোন লেয়ারটায় ওজোন স্তর অবস্থিত বলো? আমি অনেক কিছু পড়াইছি। কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে ঠিক আছে, মাইনে নিলাম। স্ট্র্যাটোস্ফিয়ার না ট্রপোস্ফিয়ার? প্যাস লাগায় না কিন্তু, হ্যাঁ। তো এখন দেখো স্ট্র্যাটোস্ফিয়ার এখানে লেখাই আছে। এখন দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিয়ে ইউভি রশ্মির প্রভাবে অক্সিজেন অণু ভেঙে অক্সিজেন পরমাণুতে ভেঙে যায় ওজোন স্তর। ঠিক আছে, কিভাবে ভাঙে? অক্সিজেন পরমাণুতে। ওই অতি সক্রিয় অক্সিজেন পরমাণু, দেখো ওই অতি সক্রিয় অক্সিজেন পরমাণু অক্সিজেন অণুকে আঘাত করে ওজোন অণু গঠন করে। ঠিক আছে, মানে অক্সিজেন পরমাণু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে, একটু ভালোভাবে বুঝো, ওজোন গঠন করে। তো কোথায় অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর অবস্থিত। এখন এই ওজোন স্তর কি করে? ঠিক আছে, ইউভি রশ্মি থেকে আমাদের পুরো পৃথিবীটাকে বাঁচায়, তাই না? পৃথিবীর কি বলা হয় এটাকে? পর্দা বলা হয়। বাট ঝামেলা হচ্ছে আমাদের এই যে সিএফসি গ্যাস, এটা কি করে? ওজোন স্তরকে ক্ষয় করে। দেখো ওজোন স্তর পাতলা হওয়ার ঘটনাকে দেখো, ওজোন স্তর কিভাবে পাতলা হয় সেটা বলছে। 1982 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জো ফরম্যান লক্ষ্য করেন যে অ্যান্টার্কটিকার উপরভাগে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরটির ঘনত্ব কমে যাচ্ছে, অর্থাৎ ওজোন স্তর যতটা পুরু ছিল সেটা কমে যাচ্ছে। পরে দেখা গেল স্ট্র্যাটোস্ফিয়ারের প্রায় সর্বত্রই ওজোন স্তর কম বেশি পাতলা হয়ে গেছে। তো এই ওজোন স্তর যে পাতলা হয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে কি বলা হয়? ওজোন স্তরের ক্ষয় বা ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর বলা হয়, অনেক কিছু নামে ডাকা হয়। এখন দেখো ওজোন ছিদ্রের মান, দেখো কিসের মান? ওজোন ছিদ্রের মান। এই যে ওজোন স্তর যে ক্ষয় হচ্ছে, এটা কোন এককে প্রকাশ করা হয়? ডবসন এককে। ঠিক আছে, দেখো 1 বায়ুমণ্ডল চাপে, মানে 1 এটিএম চাপে 0.01 মিলিমিটার পুরু ওজোন গ্যাসের ঘনত্বকে কি বলা হয়? 1 ডবসন বলা হয়। এটুকু মাথায় রেখো। তাহলে ওজোন ছিদ্রের এককটা কি? ডবসন। আর ডবসনটা কি? 1 এটিএম চাপে 0.01 মিলিমিটার পুরু। কত মিলিমিটার? ভালোভাবে বুঝো, কত মিলিমিটার ভাইয়া? ভ্যান ডার ওয়াল সমীকরণ কি লাগবে? জান্নাতুল ফেরদৌস 1000 বার লাগবে। ঠিক আছে, 1000 বার লাগবে। ভাই মেগা এক্সাম কি ঈদের পরে হবে? কবে দিবা? দেখো আজকেই তো চ্যাপ্টার শেষ, কবে দিবা? আগামী সপ্তাহে দিয়ে দিবা তোমরা, নাকি আরেকটু টাইম লাগবে? আগামী শুক্রবার কি বার? কয় তারিখ?
আরেকটু টাইম দিব? আচ্ছা টাইম দিয়েই নেই মেগা এক্সামটা। মেগা এক্সামে এবার রিটেনও দিয়ে দিই। মেগা এক্সাম রিটেনে দাও, প্রত্যেকবার তো এমসিকিউতে দাও। ঠিক আছে, এবার রিটেনে দিলে কেমন হয়, লাইভে আইসা দিবা। ঠিক আছে, বুয়েট স্ট্যান্ডার্ডে রিটেন পরীক্ষা নিলাম, আমি লাইভে থাকবো। মেগা এক্সামের টি শার্ট তো দিবই, আরো কত কিছু গিফট টিপ দিব। জুমে আইসা মেগা এক্সাম রিটেন নিয়ে নিব। ওকে, ভালো হবে না? সবার ক্যামেরা অন থাকতে হবে, কেউ ক্যামেরা অফ রাখতে পারবে না। ওকে, আর আমি তো দেখতেই পারবো কে চুরি করতেছে, কারণ যেহেতু একটু ভালো গিফট দিব। ঠিক আছে, এবার মেগা এক্সামটা রিটেন এমসিকিউ দুইটাতে, হ্যাঁ শর্ট সিলেবাসের উপরেই নিব। ঠিক আছে, শর্ট সিলেবাসের উপরেই নিব। দেখো তাহলে এইখানে কতটুকু পড়তে হবে মাথায় আছে তো? আমি কিন্তু এক্সট্রা লাইনগুলো দিচ্ছি না, হ্যাঁ এক্সট্রা লাইনগুলো লাগবে না, আসবে না। তারপর দেখো সিএফসি গ্যাসের সংকেত। দেখো সিএফসি গ্যাসকে বিভিন্ন নামে ডাকা হয়, সিএফসি 11, সিএফসি 12, সিএফসি 113। এখন এই সংকেতগুলো কি মুখস্থ করবো না বের করা যায়? অবশ্যই বের করা যায়। তো সিএফসি গ্যাসের সংকেত কিভাবে বের করে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, দেখো সিএফসি গ্যাসের আরেক নাম ফ্রিয়ন্স, দেখতে পারো তো তোমরা? সিএফসি গ্যাসের আরেক নাম কি? সিএফসি, হ্যাঁ এদেরকে ফ্রিয়ন্স নামেও ডাকা হয়। কি নামে ডাকা হয় ভাইয়া? ফ্রিয়ন্স নামে। ধরো সিএফসি 11, সিএফসি 12, সিএফসি 113, এগুলো সংকেত আমরা কিভাবে বের করব? দেখো সংকেত বের করা একদম সহজ। এই যে 11 দেখছো না, এই 11 নাম্বারটার সাথে তুমি 90 যোগ করে দাও। কত যোগ করবা? 90। এই যে 12 নাম্বারটা দেখতেছো, এই 12 নাম্বারটার সাথে 90 যোগ করবে, এটা হলো টেকনিক। যোগ করার পরে তুমি স্বাভাবিকভাবে কত ভ্যালু পাবা বলো তো? এটা কত পাবা? 101 পাবা না? ঠিক আছে, এটা কত পাবা? 102 পাবা। কয়টা ডিজিট পাইলা বলো তো? কয়টা ডিজিট পাইলা? 3টা ডিজিট পাইলা না? সো এই 3টা ডিজিটের প্রথমটাকে বলা হয় কার্বন সংখ্যা, পরেরটাকে বলা হয় হাইড্রোজেন সংখ্যা, পরেরটাকে বলা হয় হচ্ছে ফ্লোরিন সংখ্যা, CHF। CHF আমার সাথে পড়ো, কি? CHF। ঠিক আছে, CHF। প্রথমটা কার্বন সংখ্যা, পরেরটা হাইড্রোজেন সংখ্যা, তারপরেরটা হচ্ছে ফ্লোরিন সংখ্যা। ওকে, তাহলে দেখো এইখানে কার্বন সংখ্যা কয়টা? কার্বন সংখ্যা কয়টা ভাইয়া? একটা না দুইটা না তিনটা? একটা। এখন বলো একটা কার্বনের কয়টা হাত? ছোটবেলায় জৈব যৌগ পড়ছো ক্লাস 9 10 একটু, 4টা হাত না? একটা কার্বনের কয়টা হাত বাবা? 4টা হাত। সো 4টা হাত, এই 4টা হাতে এই বাকি জিনিসগুলো বসবে, হাইড্রোজেন বসবে, ফ্লোরিন বসবে। এখন দেখো হাইড্রোজেন আছে কোনো? হাইড্রোজেন আছে? হাইড্রোজেন কি লোটা, শূন্য, কোনো হাইড্রোজেন নেই। ফ্লোরিন কয়টা? একটা। তো বাকিগুলা কি বসবে? বাকিগুলা বসবে হচ্ছে তোমার ক্লোরিন। বাকিগুলা কি বসবে? ক্লোরিন। কেন ক্লোরিন বসাইলেন? কারণ সিএফসির ফুল মিনিং কি জানো? সিএফসির ফুল মিনিং হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বন। সিএফসির ফুল মিনিং কি রে বাবা? ক্লোরো ফ্লোরো কার্বন। ঠিক আছে, তো ক্লোরিন থাকবে, ফ্লোরিন থাকবে, আর কার্বন থাকবে। তাহলে এটা সংকেতটা আমি কি লিখতে পারি? একটা কার্বন, একটা ফ্লোরিন, 3টা ক্লোরিন না? CFCl3। ঠিক আছে, সংকেতটা কি বলতে পারি? CFCl3। আচ্ছা, এখন তোমাদের হিমেল ভাইও এটা পড়াইছে, আমিও পড়াইলাম, আরেকবার রিভার্স হয়ে গেছে। তো যেহেতু রিভাইস হয়েছে, এটা কি হবে বাবা বলো তো? CFC12 সংকেতটা কি হবে? নাসিম বলছে CF2Cl2, প্রিয়ন্তী বলছে CF2Cl2, মাশাল্লাহ। ঠিক আছে, সো এখন দেখেন, এখন দেখেন, দেখেন হাইড্রোজেন কেন বলতেছি, হাইড্রোজেনও থাকবে। ঠিক আছে, সো এখন দেখেন 12 সাথে 90 যোগ করো, তাহলে কত আসে? 102।
তো কি বলছি, প্রথমটা কার্বন, তারপরেরটা হাইড্রোজেন সংখ্যা, তারপরেরটা ফ্লোরিন সংখ্যা। সো আমরা কি বলবো, কার্বন একটা কার্বনের কয়টা হাত, 4টা হাত। ফ্লোরিন কয়টা, 2টা। CF2, তারপরের বাকিগুলো কি, ক্লোরিন। CF2 Cl2, এটাকে কি বলবো বাবা, CF2 Cl2। বুঝা গেছে? বুঝা গেছে? আমি কি বুঝাইতে পারছি স্যার? CF2 Cl2 ডান। এখন দেখেন CFC 113, ভালোভাবে বুঝো, CFC 113। এখন খেয়াল করো, 113-র সাথে কত যোগ করো, 113, 90 যোগ করো, তাহলে কত হয়, 3 0, হ্যাঁ থেকে 1 2। তো কার্বন কয়টা বাবা, কার্বন 2টা। হাইড্রোজেন আছে, হাইড্রোজেন নাই। ফ্লোরিন কয়টা, 3টা। ঠিক আছে, কার্বন 2টা দাও, ফ্লোরিন কয়টা, 3টা। যে কোনো এক পাশ থেকে দেওয়া শুরু করো, 3টা ফ্লোরিন। ক্লোরিন কয়টা, বাকি 3টা ক্লোরিন। তাহলে কি হইল, CF3 Cl3 ডান। ডান বাবা। ঠিক আছে, এই প্রশ্নে আর কারো কোনো কনফিউশন আছে? ক্লোরিন 2টা কেন রে বাবা, ক্লোরিন 3টা হবে। তাওহিদ, ক্লোরিন 3টা হবে। হ্যাঁ, C2 F3 Cl3, ইয়েস, C2 F3 Cl3। ক্লিয়ার? এখন আসুন স্যার, আমরা আবার একটু বইয়ে ফিরে যাই। সো এখানে একটু সুন্দরভাবে লিখছে CF2Cl বা CF3Cl3ও লেখা যায়। তো এত ভাঙার দরকার নেই আমাদের, বাকিগুলো তো আমাদের সুন্দরভাবে মিলছে। সো কি কাজে ব্যবহার করা হয়, কারো যদি একটু পিনিক থাকে পড়তে পারো। তারপর দেখো CFC কি করে, ওজোন স্তরকে ক্ষয় করে। এখন কিভাবে ক্ষয় করে আমি আগে একটু বুঝিয়ে দিই। দেখো CFC কি করে, ওজোন স্তরকে ক্ষয় করে। সো দেখো আমাদের একটা গল্প মনে ছিল, ঠিক আছে, ওই যে আমাদের বজ্রপাতের সময় নাইট্রোজেন ফিক্সেশনের গল্পটা মনে আছে তোমাদের সবার? ঠিক আছে, ওকে। ঠিক সেম ভাবে আমরা আরেকটা গল্প দিয়ে এটা মনে রাখবো। ওকে, আরেকটা গল্প দিয়ে আমরা মনে রাখবো। এখন আসো খেয়াল করো, প্রথমে একটা CFC গ্যাস নিলাম, CF2 Cl2। সো ধরো এই সূর্যলোকের উপস্থিতিতে, সানলাইটের উপস্থিতিতে, ঠিক আছে, এইখান থেকে কি হইলো, একটা পাড়ার বখাটে ছেলে বের হয়ে গেল, অর্থাৎ CF2Cl প্লাস একটা ক্লোরিন বের হয়ে গেল, একটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল। এটাকে কি বলা হয়, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। ঠিক আছে, এটাকে কি বলা হয়, মুক্তমূলক। তো এই ফ্রি রেডিক্যালগুলোকে আমি নাম দিচ্ছি হচ্ছে পাড়ার বখাটে ছেলে। ঠিক আছে, ওই দিন তো মেয়েদের পচাইছি, আজকে একটু ছেলেরাও যে এত দুধে দেওয়া তুলসী পাতা না। ঠিক আছে, সো এটাও আমরা একটু মাথায় রাখবো। মেয়েরা খুশি, আমি আজকে মেয়েদের ফ্যান টিচার বা ড্রিম টিচার হয়ে যাব। ওকে, আগের দিন মেয়েরা আমার গালি দিছিল যে এই স্যার ভালো না, আমাদেরকে ফসায়। আজকে আমি তোমাদের কি ফ্যান বয় হয়ে যাব। ঠিক আছে, ফ্যান বয় না, ঠিক আছে, আজকে আমি তোমাদের কি, ও ড্রিম টিচার ঠিক আছে, হয়ে যাব। ওকে আসেন, ঠিক আছে, খেয়াল করি, ফ্রি মানে কি, মুক্ত, যে কোনো কিছু করতে পারে। ও ফ্যামিলি থেকে বের হয়ে গেছে, ঠিক আছে, ওর উপর কারো কোনো অধিকার নাই, কর্তৃত্ব নাই। ঠিক আছে, এখন আসো, এই যে ক্লোরিন ফ্রি রেডিক্যাল, ও গিয়ে কি করে, এই যে 3জন বান্ধবী, ঠিক আছে, বা ধরো 3 বোন, 3টা অক্সিজেন, 3 বোন, ওদের খুব সুন্দর সুখে শান্তির একটা সংসার ছিল। তো ও কি করছে, পাড়ার বখাটে ছেলে, কাজ তো নাই, কোনো মতে 3জনের যে কোনো একজনের পটায় টটায় ওর প্রেমে ফালায় ফেলছে। ঠিক আছে, বা প্রেমের জালে ফাঁসিয়ে দিয়েছে। সো যার ফলে কি হয়েছে, এইখানে ও কি করছে, একটা অক্সিজেনটা তো নিয়ে নিছে, ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল। ঠিক আছে,
কারণ এই অক্সিজেন তো ওর দুই বন্ধের সাইডে ভাইগা পালায় গেছে, ঠিক আছে। তো স্বভাবতই যে মেয়েটা ভেগে যায় তারে ঘরে ভালো মেয়ে বলে না, ঠিক আছে। এই কারণে ও ফ্রি হয়ে গেছে, ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। আর এই দুই বোন, তিন বোনের থেকে দুই বোন আলাদা হয়ে গেছে। দুই বোন তো কেমন একটা সংসার করতেছে। এখন সে গিয়ে কি করছে, একটু খেয়াল করো। এখানে তো ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল হইছে, ঠিক আছে। সে তো ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল হইছে। এখন এই ক্লোরিন অক্সাইড, দেখো পাড়ার বখাটে ছেলেরা কিন্তু বখাটেই হয়। মানে এই ছেলেটা কত বখাটে, ওর হচ্ছে স্বভাব চরিত্র ভালো হয় না, ঠিক আছে। কথায় আছে না, কয়লা ধুইলে ময়লা যায় না। তো যেটা নষ্টাও নষ্টাই থাকে। এই ক্লোরিন, ও তো বখাটে ছেলে নাম দিচ্ছি। ওর কি হয়েছে, ওর সাথে 2 মাস প্রেম করার পরে ওর তো আর মন মানে না, ঠিক আছে। ওর তো আরেকটা চাই, ঠিক আছে। তো তখন ও কি করছে, যে দেখি আমি আরেকটা চান্স লাগাই, ঠিক আছে। আরেকজনকে হচ্ছে আমি দেখি পড়াইতে পারি কিনা, একটা দিয়ে তো অনেকদিন চললো। তো সে কি করছে, ঠিক সেম আরেকটা অক্সিজেন ফ্রি রেডিক্যালে পটানোর চেষ্টা করছে। ভালো কথা, যে লাও সে কধু, ওরা তো পটায় ফেলছে। এখন কথা হচ্ছে, এই দুই বোন, এরা তো অক্সিজেন দুই বোন, একই গোত্রের, ঠিক আছে। তো এদের কি হয়েছে, একদিন হঠাৎ দেখা হয়ে গেছে। বলতেছে দেখলাম, যা যাক আজকে জমায় আড্ডা দিব, আমরা একসাথে ঘুরবো ফিরবো কফি খাবো। হ্যাঁ, দুইজন ঘুরতে গেছে, অক্সিজেন ঘুরতে যাওয়ার পরে বলে, এই সিঙ্গেল বোনটা জিজ্ঞেস করছে, মানে সিঙ্গেল তো না, ও তো এখনো বিয়ে শাদী করে নাই। ওরা জিজ্ঞেস করতেছে, তুই তো বিয়ে করলি, তোর হাজবেন্ড রে তো দেখলাম না, কেমন? বলবি, আরে জানিস না বোন, কি যে হ্যান্ডসাম, আর ও যে কি যে কেয়ারিং, ঠিক আছে। ও তো আমাকে ছাড়া কিচ্ছুই বুঝে না। তো ও আবার ওরে জিজ্ঞেস করছে, কি অবস্থা তোর, কেমন চলতেছে দিনকাল? ওই জানিস আমি না নতুন একটা প্রেমে পড়েছি, তোর মতো খুবই হ্যান্ডসাম একটা ছেলের প্রতি, ঠিক আছে। ও তো অনেক কেয়ার করতেছে আমাকে নিয়ে ডেলি ঘুরতে যায়, আমাকে প্রমিস করছে আমি নাকি ওর জীবনের শুরু বা প্রথম, আমি নাকি ওর জীবনের শেষ। কত কাহিনী বলছে, ঠিক আছে। সো দেন বললো, আচ্ছা যাক, তোরটা ছবি দেখা। ও বলতেছে, না তোরটার আগে ছবি দেখা। ও বলে, না তোরটার আগে ছবি দেখা। তো একটা পর্যায়ে আসলো, ওকে আমরা দুইজনই মোবাইল বাইর করি, ঠিক আছে, দুইজনেরটা ছবি দেখাবো। তো দুইজন যখন দুইজনেরটা ছবি দেখাইলো, ঠিক আছে, তো এটা তো হচ্ছে মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে, ঠিক আছে। হিসাব বরাবর গেয়া খাতাম, টাটা বাই বাই, মিলে গেছে। সো এখন দুইজন মিলে ডিসাইড করছে এই শালারে তো শিক্ষা দিতে হবে। তো তখন কি করছে, এই ক্লোরিন রে আবার লাথি মেরে বের করে দিচ্ছে। তুই বেটা ফ্রি রেডিক্যাল ছিলি, তুই ফ্রি রেডিক্যাল আকারেই থাক, আমি আমার বন্ধুদের সাথে পালাইলাম, ঠিক আছে, অক্সিজেন আকারে বের হয়েছে। সো এই হচ্ছে ফ্রি রেডিক্যালের বিক্রিয়া, বুঝতে পারছো? রসায়নের রস দিয়ে, ঠিক আছে, বিক্রিয়া। তো সে সিঙ্গেল ছিল, সে সিঙ্গেলই হয়ে গেছে। তো সে কি করে, আবার কোনো এক ওজনকে অ্যাটাক করে, ঠিক আছে। ওজনকে অ্যাটাক করে ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি করে। এই ক্লোরিন অক্সাইড আবার এই অক্সিজেন ফ্রি রেডিক্যালকে ভেঙে ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করে। সো এইভাবে চলতেই আছে। এইভাবে যুগের পর যুগ ধরে বখাটে ছেলেরা সিএফসি গ্যাসের মাধ্যমে ওজোন স্তরকে ক্ষয় করে যাচ্ছে, ঠিক আছে। সো এটা তো মাথায় থাকবে, অলওয়েজ মাথায় থাকবে। ওকে, অলওয়েজ মাথায় থাকবে। এখন আচ্ছা, ডট কেন? আচ্ছা, মুক্তমূলককে একটা ডট দিয়ে প্রকাশ করা হয়, কারণ কি, এদের কাছে সবসময় একটা ইলেকট্রন থাকে। সো আমি যদি একটু বুঝাই সিম্পল ভাবে, ধরো এই একটা ক্লোরিন আর একটা ক্লোরিন অণু আকারে আছে, ঠিক আছে। তো ক্লোরিন অণু কিভাবে যুক্ত হয় দেখো তো, এই একটা ইলেকট্রন দুইজনে একটা করে ইলেকট্রন শেয়ার করে। সো যখন জৈব যৌগ পড়াবে এটা আরো ভালো বুঝবা। বিভাজন মানে ব্রেকআপ দুই ধরনের হয়, ঠিক আছে। একটা হচ্ছে সুষম বিভাজন, আর একটা হচ্ছে বিষম বিভাজন। সুষম কি, ধরো হচ্ছে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করলা, 2 মাসের তোমার রিলেশন ছিল। 2 মাসে তুমি তোমার গার্লফ্রেন্ডে, ধরো এজ এ ছেলে হিসেবে, তুমি ওই বাপের থেকে কোচিং এর টাকা টোকা মেরে দিয়ে, ঠিক আছে, 2-4টা স্যারের টাকা মেরে দিয়ে মেরে হচ্ছে 2 মাসে তুমি 6,000 টাকার গিফট দিছো, ঠিক আছে। আর মেয়ে তোমাকে 2 মাসে হচ্ছে একটা অ্যালপেন লিবে লজেন্স ক্যান্ডি দিস।
তো যখন ব্রেকআপ হয় মেয়ে বলছে হচ্ছে আমি তোমাকে যা যা গিফট দিয়েছি এই যাবৎকালে সব ফেরত দাও। অ্যান্ড ছেলেও বলে আমিও তোমাকে যা যা দিয়েছি এই যাবৎকালে সব ফেরত দাও। সো তখন বলছিল সুন্দরভাবে, ঠিক আছে, যে দুইজনেরটা দুইজন নিয়ে চলে যায়। তো এই ক্লোরিন আলাদা হয়ে গেল, এই ক্লোরিন আলাদা হয়ে গেল, এদের ভিতরে আর শেয়ারিং শেয়ারিং কেয়ারিং কেয়ারিং নেই। এই ডট দ্বারা কি বোঝাচ্ছে? একটা ইলেকট্রন বোঝাচ্ছে। বুঝতে পারছো? মানে ওরা তো দুইজন একটা একটা করে ইলেকট্রন শেয়ার করছিল। এখন যখন ব্রেকআপ হয়ে গেছে, ক্লোরিন ওর ইলেকট্রন নিয়ে এসে পড়ছে, ওই ক্লোরিন ওর ইলেকট্রন নিয়ে চলে গেছে। ঠিক সেম ভাবে এখানে CF2Cl2, এই যে এই ক্লোরিনের সাথে এই ক্লোরিন অবশ্যই কি ছিল? একটা তারা বা এই কার্বনের সাথে এই ক্লোরিন একটা সমযোজী বন্ধনে ছিল। সো এদের ভিতরে কি হয়েছে? এই কার্বন আর ক্লোরিনের ভিতরে একটা ব্রেকআপ হয়ে গেছে। এই ব্রেকআপটাকে আমরা বলতেছি সুষম ব্রেকআপ। কার্বনের কাছে এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কার? কার্বনের। বুঝা গেছে? আর এই ইলেকট্রনটা কার? এই ইলেকট্রনটা ক্লোরিনের। বুঝা গেছে? বুঝা গেছে? আর আরেকটা আছে, তোমরা অর্গানিকে গেলেই পড়বা, আমরা যখন অর্গানিকটা শুরু করব, সেটা হচ্ছে বিষম বিভাজন। কারণ এখনকার বর্তমান যুগে এই সুষম বিভাজন বলতে কিছু নাই, ঠিক আছে? বা এই যে সুষম ব্রেকআপগুলো আর হয় না। দেখা গেছে হচ্ছে ছেলে তো সব কিছু দিছেই, অ্যান্ড মেয়ে ছেলেকে যা কিছু দিছিল তা নিয়েও চলে যায় আর কি। মানে মেয়েরা কেন জানি আর গিফটটা ব্যাক করতে চায় না, ছেলেরা সব কিছু ব্যাক করে দেয় সহজ সরল মনে। বুঝতে পারছো? সো এই ধরনের বিভাজনকে বলা হয় বিষম বিভাজন। ওই বিষম বিভাজনের ফলে কার্বো ক্যাটায়ন আর কার্বো অ্যানায়ন তৈরি হয়। সো আমরা আজকে সেই আলোচনায় যাচ্ছি না, ঠিক আছে? আমি আজকে কোনো রকমে মেয়েদের, ঠিক আছে, একটা ভালো টিচার হইছি, মেয়েদের নিয়ে গল্প বলছি, ওরা ভালো, ঠিক আছে, ছেলেদেরকে একটু পচাইছি। সো এই কারণে আমি হচ্ছে একটু স্বাভাবিকভাবেই থাকছি। আজকে আর বিষম বিভাজন পড়াইলাম না, আজকে সুষম বিভাজন পড়াইছি। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? সো এখন আসো আমরা একটু বুকে যাই, বইয়ে যাই। দেখো বইয়ে সেম জিনিসটাই আছে, ঠিক আছে? বইয়ের সেম জিনিসটাই আছে। খেয়াল করো, CF2Cl2 সূর্যালোকের উপস্থিতিতে CF2Cl আর ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করছে। খেলাটা কে খেলবে বলো তো? ঠিক আছে, খেলাটা কে খেলবে বলেন তো স্যার? খেলাটা কে খেলবে আসল খেলাটা? ঠিক আছে, বৃষ্টি বলছে ক্লোরিন। দেখছো মেয়েরা কত অ্যাক্টিভ হয়ে গেছে আজকে, খেয়াল করছো? মানে সবার আগে উত্তর দিছে যে ক্লোরিন। ঠিক আছে, খেলাটা খেলবে আজকে ক্লোরিন। তো ক্লোরিন হচ্ছে সুন্দরভাবে এই যে ওজনকে, ভালোভাবে বুঝো, ক্লোরিন ওজনকে কি করবে? সে এখান থেকে একটা অক্সিজেন ভাগায় নিয়ে ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি করবে, অক্সিজেন গ্যাস আলাদা হয়ে যাবে। তো এই ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল, এখানে একটা অক্সিজেন পরমাণুর সাথে দুইজনের দেখা হয়েছে, দুই বোন তা আলাদা হয়ে গেছে, বুঝেই গেছে এই শালার বেটা ভালো না, ঠিক আছে, এর ভিতরে ঝামেলা আছে। সো সুন্দর হয়ে বের হয়ে গেছে। ওকে, ক্লিয়ার সবাই? মনে থাকবে তো এই বিক্রিয়াগুলো কেন পড়ালাম? এগুলো পরীক্ষায় আসে। আর আমাদের এই দুষ্ট মন, ঠিক আছে, দুষ্ট মস্তিষ্ক এগুলাই বারবার ভুলে যায়। তো এই কারণে আমি যখন পড়তাম আমিও ভুলে যাইতাম। তো আমি এইগুলা হচ্ছে বিভিন্ন গল্পের মাধ্যমে মনে রাখতাম। ওকে, সো এইখানে কতটুকু পড়তে হবে বুঝতে পারছি তো আমরা। তো CFC গ্যাস, মানে তোমাকে প্রশ্ন করবে MCQতে, কিন্তু একদম সিম্পল, ওজোন স্তর ক্ষয় করে কোনটি? ঠিক আছে, তোমাকে বলবে ওজোন স্তর ক্ষয় করে কোনটি, বলো তো? CFC গ্যাস। ওকে, ডান। তোমাকে যদি বলা হয় প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি, তোমাকে যদি বলা হয় প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি, বলেন তো? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই দুইটায় প্যাচ লাগানো যাবে না, এই দুইটাই কিন্তু মেজর MCQ। ঠিক আছে, এই দুইটাই হচ্ছে মেজর MCQ। সো এই দুইটাই কখনো কখনো প্যাচ লাগানো যাবে না। ওকে, তো এখন ওজোন স্তর ক্ষয় রোধে কি কি ব্যবস্থা নিছে এগুলা দেখবা, প্রত্যেক বিজ্ঞানী বিভিন্ন কিছু দিয়ে রাখছে। সো আমরা এখন চলে যাব অ্যাসিড বৃষ্টিতে। ওকে, সো অ্যাসিড বৃষ্টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলে যদি একটু ভালোভাবে বুঝো, ঠিক আছে, বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস আছে, যেমন সালফার ডাইঅক্সাইড গ্যাস, সালফার ট্রাইঅক্সাইড গ্যাস এবং নাইট্রোজেন অক্সাইড সমূহ, যেগুলো প্রাইমারি দূষক। এগুলা কি করে? বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের সাথে মিশে সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তৈরি করে। তো এই নাইট্রিক অ্যাসিডগুলো কি করে? বৃষ্টি যখন হয় মেঘের সাথে, বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি ঘটায়।
এখন অ্যাসিড বৃষ্টি কখন হবে, এটার পিএইচটা আসে। পিএইচ এর মান যদি 5.6 এর কম হয়, ভালোভাবে বুঝো, পিএইচ এর মান কত এর কম হলে অ্যাসিড বৃষ্টি হবে ভাইয়া? পিএইচ এর মান হচ্ছে 5.6 এর কম হলে সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি হবে। 5.6ও না, এটার কম। দেখো পরীক্ষার হলে কিন্তু টিচাররা, আমি কিন্তু হচ্ছে বিভিন্ন কলেজের প্রশ্ন কালেক্ট করতেছি, স্যাররা কিন্তু খুবই ক্রিয়েটিভ প্রশ্ন করতেছে। সো পরীক্ষার হলে টিচার কিন্তু এটা পেঁচাবে, দেখবে একটা অপশন দিয়ে দিচ্ছে 5.6, একটা দিয়ে দিচ্ছে গ্রেটার দেন 5.6, একটা হচ্ছে লেস দেন 5.6। তো তখন তো তোমার কাছে সবই লাগবে, ঠিক আছে? তখন তোমার কাছে প্যাচ লেগে যাবে যে হচ্ছে এইটা কি অপূর্ব দাদা অফলাইনের, না এটা কি অপূর্ব দাদা হচ্ছে আমাদের অনলাইনের, নাকি এটা কি সিগমা অপূর্ব দাদা যে হচ্ছে আমাদেরকে একটা ম্যাথ সঠিক হয়েছে, আমরা নিজেকে বুয়েটিয়ান ভাবি, তারপরে হচ্ছে দেখা যায় হচ্ছে এটা ভুল। সো এরকম কনফিউশন লেগে যাবে। সো এইটা পারতে তোমাকে কিন্তু ভালোভাবে এই যে বাংলা ভাষাগুলা জানতে হবে। 5.6 এর কম হইতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? লেস দেন 5.6, নট গ্রেটার দেন। ওকে ওকে, তারপরে আসো। আর অ্যাসিড বৃষ্টির পিএইচ এর একটা রেঞ্জও আসে, প্রশ্ন যদি কঠিন করে। পিএইচ এর মান 5.6 থেকে 3.5 এর মধ্যে থাকে। পিএইচ এর মান কত থাকে, ঠিক আছে? 5.6 থেকে 6.5 এর মধ্যে থাকে। তো এখন আসো আমরা পরবর্তীতে যাই। এখানে বেশি কিছু পড়া নেই। সো বাংলা রিডিং পড়াগুলো কি পড়ানোর দরকার আছে এত বোরিং করার? বলো তো, দরকার আছে তোমাদের? দেখো এফজিডি প্ল্যান্ট কি, ঠিক আছে? এফজিডি প্ল্যান্টটা কি ভালোভাবে বুঝো। এফজিডি হচ্ছে ফুল মিনিং হচ্ছে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। ভালোভাবে বুঝো কি বলছি, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। দেখো ফ্লু গ্যাস, ঠিক আছে, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন মানে কি, তোমার হচ্ছে গ্যাস থেকে সালফার ডাইঅক্সাইডকে তুমি দূর করবা। দেখো শিল্প কারখানার চিমনি দিয়ে, চিমনি বুঝো তো, চিমনি ওই যে ইট ভাটা দেখছো, ইট ভাটা, ওই যে একটা মুখ দিয়ে যে ধোঁয়া বেরোয়, ওইটাকেই কি বলা হয়, ঠিক আছে, চিমনি বলা হয়। এমডি রিয়াজুল জুনিয়র, হ্যাঁ শর্ট সিলেবাসের বাইরের টপিকগুলো কঠিন লাগে, এই কারণেই তুমি আজও জুনিয়র। সিনিয়র হইতে শিখো ভাইয়া। এত গল্প বলে এত শর্টকাট ভাবে পড়াচ্ছি, তাও যদি তোমার কাছে কঠিন লাগে, আরে তুমি বায়োলজিতে কি বলবা? এফজিডি প্ল্যান্ট হচ্ছে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন, বুঝো, ঠিক আছে? সো দেখো শিল্প কারখানা চিমনি দিয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস মিশ্রিত ফ্লু গ্যাসকে চুনা পাথর বা চুনের গুঁড়ার পানির মিশ্রণে চালনা করা হয়। মানে এই যে যে গ্যাসটা বের হয়, ওইখানে তুমি যদি চুনা পাথর দিয়ে চালনা করো, তাইলে কি হয়, এগুলো প্রসেসিং হয়ে জিপসাম তৈরি হয়ে যায়, জিপসামে কনভার্ট হয়ে যায়, যেটা বায়ুতে মিশ্রিত হইতে পারে না। দেখো, ঠিক আছে, মিশ্রণে চালনা হয়, এতে সালফার ডাইঅক্সাইডটা শোষিত হয়, মানে সালফার ডাইঅক্সাইডটা অ্যাবজর্ব হয়ে যায়। তো সালফার ডাইঅক্সাইড যখন শোষিত হয়, তো এই অবস্থা, এই ঘটনাটাকে কি বলা হয়, ফ্লু গ্যাস। মানে যে গ্যাসটা ধোঁয়া আকারে চলে যাচ্ছে, সেখানে কোনো সালফার নাই, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন, ঠিক আছে, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। কারণ কি, এইগুলা জিপসামে কনভার্ট হয়ে যাচ্ছে। জিপসাম বুঝো, ওই যে মাঝে মাঝে ফেসবুক খুললে দেখবা যে হচ্ছে বিভিন্ন দেয়াল নকশা করতেছে সিমেন্টের মতো কিছু দিয়ে, সাদা সাদা সিমেন্ট দিয়ে নকশা করতেছে, বিভিন্ন শেপ বানাচ্ছে, এগুলোরে কি বলা হয়, জিপসাম বলা হয়। বুঝতে পারছো? তারপর দেখো এফজিডি প্ল্যান্টে সালফার ডাইঅক্সাইড গ্যাসকে রূপান্তরিত করে জিপসাম অথবা সালফিউরিক অ্যাসিডে রূপান্তরিত করা হয়। এই এফজিডি প্ল্যান্টে উৎপন্ন জিপসাম ড্রাই ওয়াল তৈরিতে ব্যবহার করা হয়। আমরা বিভিন্ন ওয়াল তৈরিতে এই জিপসামটা ড্রাই ওয়াল তৈরিতে ব্যবহার করা হয়। এখন আসো, গেলে এফজিডি প্ল্যান্ট, শিক্ষার্থীর কাজ তোমরা কইরা নিও, এগুলো থেকে কোনো প্রশ্ন নাই। অ্যাসিড খার মতবাদগুলো আমি পড়াইছি তোমাদের, ঠিক আছে? সো এইখান থেকে আমি একটা লাভ দিচ্ছি। ওকে, সবগুলো অ্যাসিড খার মতবাদ পড়াইছি, বাসায় একটু প্র্যাকটিস করো, আর দাগানো আছে, প্যারা নিও না। অনুবন্ধী প্রতিবন্ধী যত যা কিছু আছে সবগুলো কিন্তু পড়াইছি, ঠিক আছে?
এখন আসো, এটা মনে হয় শর্ট সিলেবাসে আছে, এই যে পানির বিশুদ্ধতার মানদণ্ড, তাই না রে বাবা? একটু ব্রো চেক করো তো, শর্ট সিলেবাসেই থাকার কথা। ওকে, সো এখন দেখো মিঠা পানির উৎস এবং গুরুত্ব। দেখো মিঠা পানি বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। হিমবাহ বা তুষার আচ্ছাদন থেকে সবচেয়ে বেশি মিঠা পানি পাওয়া যায় 74%। ভূগর্ভস্থ পানি থেকে, এটা পরীক্ষায় আসে, ভূগর্ভস্থ পানি থেকে মিঠা পানি কতটুকু পাওয়া যায়, ঠিক আছে? ভূগর্ভস্থ পানি থেকে মিঠা পানি কতটুকু পাওয়া যায়, এটা 3 স্টার এক্সামে আসে, তোমাদের কলেজের এক্সামগুলোতেও আসতে পারে, ঠিক আছে? ভূগর্ভস্থ পানি থেকে কত, 22.2%। বিভিন্ন হ্রদ থেকে কতটুকু আসে, 0.3%। বায়ুতে, ঠিক আছে, 0.035%। বিভিন্ন নদী থেকে 0.03%। এটা অলসো ইম্পর্টেন্ট ফর বুয়েট রিটেন, বুয়েটেও মাঝে মাঝে দিয়ে দেয়। ওকে, এটা অলসো ইম্পর্টেন্ট ফর বুয়েট রিটেন, ঠিক আছে? তারপরে আসো, বিভিন্ন উৎস দেখলাম। এখন আসো সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, মানে যে পানিটা আমরা ব্যবহার করি, ঠিক আছে? মিঠা পানি আমরা তো ব্যবহার করি, তাই না? ঠিক আছে, এখন খেয়াল করো সারফেস ওয়াটারের বিশুদ্ধতা মানদণ্ড। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, দুই ধরনের পানি হয়, ঠিক আছে? ক্ষর পানি হয়। তো এখন পানির ক্ষরতাটা দুই ধরনের হয়, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। একটু খেয়াল করো, স্থায়ী ক্ষরতা আর একটা কি অস্থায়ী ক্ষরতা। দেখো পানিতে যদি বিভিন্ন ধাতব আয়নের বাইকার্বনেট লবণ, ভালোভাবে বুঝো, বাইকার্বনেট লবণ যদি দ্রবীভূত থাকে, তখন এই লবণ দ্রবীভূত থাকার কারণে যে ক্ষরতার সৃষ্টি হয় এটাকে অস্থায়ী ক্ষরতা বলে। আর ক্লোরাইড সালফেট, ভালোভাবে বুঝো, এটা কিন্তু পরীক্ষায় আসে, দেখো ম্যাট লিখে রাখছি, এইচএসসিতেও প্রচুর আসে। ক্লোরাইড ও সালফেট অধিক পরিমাণে দ্রবীভূত থাকলে তখন পানিতে স্থায়ী ক্ষরতা হয়, পানিকে ফুটিয়ে স্থায়ী ক্ষরতাটা দূর করা যায় না, ঠিক আছে? তাহলে সিরিয়াসনেস লাগবে, হ্যাঁ? এই যে কানাডাওয়ালা ভিসা উৎস সাহেব, ঠিক আছে? কি সমস্যা তোমার, এত রিক্সা চালানোর শখ জাগছে কেন? আর তাওহিদ, দালাল হয়ে গেছো নাকি? আমার নাম বললে ভিসা লাগবে না, কি ব্যাপার, ঘটনা কি? ওয়েব অ্যাপের বাচ্চা কাচ্চা তো এত দুষ্ট তোমাদের জন্য একটু খেয়াল করো, একটু খেয়াল করো। ভাই আপনার সাউন্ড প্রবলেম, এই কিসের সাউন্ড প্রবলেম? সাউন্ড তো ঠিকই আছে। সো একটু খেয়াল করো, সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা এমসিকিউ পড়াচ্ছি, দেখো ক্লোরাইড ও সালফেট, ভালোভাবে বুঝো, ক্লোরাইড ও সালফেট, ওকে? একটু ভালোভাবে বুঝো। মাইক এখন ঠিক আছে? এখন ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, ক্লোরাইড ও সালফেট যদি থাকে বিভিন্ন আয়নের, তো তখন এটার থেকে কি হয়, স্থায়ী ক্ষরতা হয়, ভালোভাবে বুঝো। ক্লোরাইড সালফেট থাকলে স্থায়ী ক্ষরতা, আর বাইকার্বনেট লবণ থাকলে কি হবে, অস্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতাকে তুমি যদি একটু হিট দাও, একটু ভালোভাবে বুঝো, উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে অস্থায়ী ক্ষরতাটা কি হয়ে যায়, দূর হয়ে যায়। তুমি যদি অস্থায়ী ক্ষরতা দূর করতে চাও তাহলে তোমাকে একটু হিট দিলে অস্থায়ী ক্ষরতাটা দূর হয়ে যাবে। বাট বাট তুমি স্থায়ী ক্ষরতাটা হিট দিয়ে দূর করতে পারবে না। স্থায়ী ক্ষরতাটা দূর করার জন্য তোমার কয়েকটা পদ্ধতি আছে, পদ্ধতিগুলো মাথায় রাখলেই হবে। দেখো ফুল সিলেবাস হলে পদ্ধতিগুলো বিস্তারিত পড়াইতাম, যেহেতু শর্ট সিলেবাস জাস্ট একটু মাথায় রাখবা। আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি, পদ্ধতির নামটা মনে রাখলেই হবে, ঠিক আছে? আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি বা পারমোটিক পদ্ধতি, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে পারবে না, কোন পদ্ধতিতে দূর করা হয়, আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি বা পারমোটেড পদ্ধতি।
অম্লক্ষারের তীব্রতার ছকটা লাগবে ভাই, ওটা মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? যে অ্যাসিড যত বেশি তীব্র তার অনুবন্ধী খাত তত দুর্বল, আর যে খাতটা যত বেশি দুর্বল তার অনুবন্ধী অ্যাসিড তত তীব্র, মানে একটা আরেকটার বিপরীত। ওকে, তারপরে আসো সামনে যাই। পানির পিএইচ, এই পার্টটাও খুবই ইম্পর্ট্যান্ট। দেখো পানির পিএইচ এর পার্টটা ভালোভাবে বুঝো, এখানে কি কি লাগবে আমাদের। আমরা একটু খেয়াল করো, ভূপৃষ্ঠের পানির পিএইচটা কিছুটা অ্যাসিডিক হয়, মানে এত অ্যাসিডিক না। দেখো ভূপৃষ্ঠের পানির পিএইচ এর মান 6 থেকে 6.5 হয়ে থাকে, ঠিক আছে? বিশুদ্ধ পানির পিএইচ তো আমরা সবাই জানি 7, কিন্তু সারফেস ওয়াটারে কার্বনিক অ্যাসিড দ্রবীভূত থাকে, তাই ভূপৃষ্ঠের পানির পিএইচ এর মান কত হয়? 6 থেকে 6.5 হয়ে থাকে। এখন দেখো পানযোগ্য হুয়ের মতে পরীক্ষা আসবে কোনটা? উপরেরটা আসবে না নিচেরটা আসবে? বলো কোনটা আসবে? পরীক্ষা আসবে নিচেরটা, হুয়ের মতে, WHO, ঠিক আছে? হুয়ের মতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে কক্ষ তাপমাত্রায় পানির পিএইচ এর রেঞ্জ কতটুকু হওয়া দরকার? 6.5 থেকে 8.5-এর মধ্যে থাকলে ভালো। তখন পানিটা বর্ণহীন হয় এবং কোনো গন্ধহীন হয়, মানে কোনো গন্ধ থাকে না। আর জলজ প্রাণীর জন্য একটু ক্ষারীয় প্রকৃতির হইতে হয়, 7.5 থেকে 7 বুঝে গেছে? জলজ প্রাণীর জন্য পানির পিএইচ অনুকূল পিএইচ, মানে কোন পিএইচে পানিটা, মানে জলজ প্রাণীগুলো ভালোভাবে থাকতে পারে, 7 থেকে 7.5। বুঝে গেছে আমার কথাটা? স্যার বুঝে গেছে? তো এখন আসো, পানির ডিওটা কি ভালোভাবে বুঝো। পানির ডিওটা হচ্ছে ডিজলভড অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেন, ভালোভাবে বুঝো। আমাদের তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই পানিতে তো প্রচুর অক্সিজেন আছে, পানি কি দিয়ে তৈরি? হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি না, ঠিক আছে? বাট এই যে পানিতে যে হাজারো অক্সিজেন আছে, পানির এই পানি ফরম্যাটে যে অক্সিজেনগুলো আছে এগুলা কি কোনো প্রাণী গ্রহণ করতে পারবে? এই যে জলজ প্রাণীগুলা, কোনো প্রাণী কিন্তু এই যে পানি ফরম্যাটে, পানির ভিতরে যে অক্সিজেন আছে এগুলো তো লিকুইড আকারে আছে, তা গ্রহণ করতে পারবে না। সো ওই যে জলজ প্রাণীগুলা যে অক্সিজেনগুলা নেয় এইগুলা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে আলাদাভাবে, ঠিক আছে? এই অক্সিজেনগুলা গ্যাসিয়াস অক্সিজেনিক, বাট এগুলা কি অবস্থায় থাকে? ঠিক আছে, পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। বুঝে গেছে? কি অবস্থায় থাকে ভাইয়া? পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। লামিয়া শেখ ভাই, ইউটিউব থেকে অর্গানিক কেমিস্ট্রি করলে কি হবে? আমি সেখান থেকে করছি, যেখান থেকেই করো হবে, বাট সবসময় আপডেটেড কন্টেন্টগুলো দেখবা। দেখো তোমরা কি আর্কাইভ করছো না? পরিবেশ রসায়নের আর্কাইভ 24 ব্যাচের ভাইয়াদেরই তো পড়াইছি, তাই না রে বাবা? দুই একটা ক্লাসও তো দেখছো, বা লেকচার স্লাইডগুলো তো দেখছো। সো আর্কাইভে একটু খেয়াল করো, আর্কাইভে 24 ব্যাচের ভাইয়াদের জন্য কি ওইটা বেস্ট ছিল, তাই না? ওরা ওইটা দিয়েই দেখবা হচ্ছে বুয়েটে চান্স পাবে, রুয়েটে চান্স পাবে, কুয়েটে চান্স পাবে, ভার্সিটিতে চান্স পাবে, মেডিকেলে চান্স পাবে না রে ভাই ওইটুক পরে? ইয়েস অর নট বলো? অবশ্যই চান্স পাবে। এখন কথা হচ্ছে ডে বাই ডে কী হচ্ছে, কম্পিটিশন বাড়তেছে, তাই না? তোমাদের বেলায়ও কি হচ্ছে, স্টুডেন্টরা আরও বেশি সিরিয়াস হচ্ছে। কারণ কি দেখো, তোমরা এই যে অনলাইনে ক্লাস করতেছো, তার মানে কি তোমাদের ভিতরে সিরিয়াসনেস আছে। সো ডে বাই ডে সব কিছু আপডেট হচ্ছে, কন্টেন্ট আপডেট হচ্ছে, টিচাররা আপডেট করতেছে, ঠিক আছে? ওকে, সো এই কারণে সবসময় আপডেট কন্টেন্ট ভালো হয় আগের ব্যাচের থেকে। যেমন আমি তো নিজেকে নিজে ছাড়াই যাচ্ছি, আমি নিজেকে নিজে আপডেট করতেছি। 24-এ যে ক্লাস করাইছি তার থেকে কিছুটা হইলেও ভালো ক্লাস তো তোমাদের 25-এ করাইছি, অলমোস্ট 70% সেম, বেসিক সেম, বাট ম্যাথ একটু আপডেট করাইছি, সব কিছু আপডেট করাইছি, ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নাই, তুমি 24-এরটা করলেও হবে, 25-এরটা করলেও হবে। বাট তুমি যদি 24টা শেষ করো, তুমি 25-এর কিছু জিনিস দেখে নিও, ঠিক আছে? ওকে, বৃষ্টি বলতেছে 26-এর সাথে আবার করবো, তাইলে না এই পাগলামি করার দরকার নাই। শোনো এখন তোমরা যা পড়ো, ঠিক আছে, একটা ট্রু কথা বলি, আমরাও তো 5-7 বছর আগে, ঠিক আছে, যে পাশ করে বেরোইছি। সো এখন তোমরা যা পড়ো, ঠিক আছে, তো তার থেকে
আমরা অনেক কম পড়ছি, অনেক কম পড়ছি। সো তোমরা অনেক লাকি, ঠিক আছে, তোমরা অনেক লাকি। এবং বেসিক জিনিসগুলো মাথায় থাকলেই হয়ে যায়। মানে পরীক্ষায় তো এত খোটায় খোটায় প্রশ্ন করে না, পরীক্ষায় হচ্ছে বেসিক জিনিসগুলো থেকেই প্রশ্ন করে। যেমন এই প্রশ্নটা হয়তো বা 5 বছরে একবার আসবে, বাট আমরা তো তোমাদের সবই ফরাইয়া দিচ্ছি। ওকে, ক্লিয়ার তো? আসো সামনে যাই। পানির ডিও, ডিজলভড অক্সিজেন। তো এখন অক্সিজেনটা কি হয়, পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। দেখো, প্রতি লিটার নমুনা পানির অক্সিজেন সম্পৃক্তকরণে ওই পানিতে দ্রবীভূত অক্সিজেনের, দেখো পানিতে দ্রবীভূত অক্সিজেন, অক্সিজেন আলাদাভাবে কি পরিমাণ থাকে ওই পরিমাণকে কি বলা হয়, ডিও বলা হয়, ডিজলভড অক্সিজেন বলা হয়। সো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের ডিও এর মান 10 ppm। মানে কি 1 লিটার পানিতে 10 মিলিগ্রাম। দেখো ppm মানে কি মিলিগ্রাম পার লিটার, ppm মানে কি পার্টস পার বিলিয়ন, আর যদি সহজে বুঝতে চাও মিলিগ্রাম পার লিটার। মানে 1 লিটার পানিতে 10 মিলিগ্রাম অক্সিজেন, ঠিক আছে? হ্যাঁ, মোল্লা মেহরাব মাইক অন করার পারমিশন দিব, টেনশন করো না। হ্যাঁ, কি হয়েছে বাবা, আমি কি বলতেছি, 1 লিটার পানিতে 10 মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত থাকবে। কয় মিলিগ্রাম? 10 মিলিগ্রাম। এটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াসে, বাট এটা পরীক্ষায় আসবে না। পরীক্ষায় দরকার আছে সামনে, দেখো সারফেস ওয়াটারে, ঠিক আছে, একটু খেয়াল করো, সারফেস ওয়াটারে ডিও এর মান ভালোভাবে বুঝছো। এটা হু এর মতোই, মানে কত এর উপরে থাকতে হবে, মানে কতটুকু অক্সিজেন মিনিমাম থাকতে হবে। দেখো সারফেস ওয়াটারে ডিও এর মান মানে ডিজলভড অক্সিজেনের পরিমাণ প্রতি লিটারে 5 মিলিগ্রামের সীমানার বা এর উপরে থাকতে হবে। এখন তুমি বলো, ডিও যদি ধরো ডিও এর মান 2 ppm, মানে কি 1 লিটারে কয় মিলিগ্রাম দ্রবীভূত থাকবে? ধরো ডিও এর মান বললো 2 ppm, 1 লিটারে কয় মিলিগ্রাম দ্রবীভূত থাকবে অক্সিজেন 1 লিটার পানিতে? হ্যাঁ ভাই বলো তো একটু। ধরো তোমারে বললো ডিও এর মান 2 ppm, 1 লিটারে 2 মিলিগ্রাম থাকবে, আর ডিও এর মান 10 ppm, 1 লিটারে 10 মিলিগ্রাম থাকবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে কোনটা ভালো, 2 ভালো না 10 ভালো? কোনটা ভালো? সবাই উত্তর দাও, একজন দুইজন উত্তর দিচ্ছ কেন? অবশ্যই 10 ভালো বাবা। সো তাইলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে একটি পুকুরের পানির নমুনায় ডিও এর মান 2 ppm, আরেকটি পুকুরের পানির নমুনায় ডিও এর মান 20 ppm, কোন পুকুরটি বসবাসের জন্য সবচেয়ে ভালো জলজ প্রাণীর? কোনটা ভালো হবে? 2 ppm ভালো হবে না 20 ppm এরটা ভালো হবে? বিশেরটা ভালো হবে, মাশাল্লাহ। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, ডিজলভড অক্সিজেন যত বেশি হবে তত ভালো। ওকে, ডিজলভড অক্সিজেন যত বেশি হবে তত ভালো, বাট মিনিমাম কত থাকতে হবে? মিনিমাম কত থাকতে হবে এটা কিন্তু পরীক্ষায় আসে। মিনিমাম কত থাকতে হবে সবাই একটু বলো, মিনিমাম কত থাকতে হবে সবাই? 5 থাকতে হবে, 5। আচ্ছা এখন আসো আরেকটা জিনিস, বিওডি। বিওডি মানে কি? বিওডির ফুল মিনিং যদি বলি, এটার ফুল মিনিংও আসে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখন দেখো বিওডি জিনিসটা কি, দেখো নির্দিষ্ট পরিমাণ, যেমন প্রতি লিটার সারফেস ওয়াটারের নমুনায় থাকা দূষক, বিভিন্ন দূষক থাকে না পানিতে, জৈব দূষক থাকে, অজৈব দূষক থাকে, থাকে কি না? বলো তো, বিভিন্ন জৈব দূষক থাকে কিনা পানিতে? দেখো বস্তুকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 দিন যাবৎ বায়োজীবী জীবাণু বা ব্যাকটেরিয়া দ্বারা সম্পূর্ণ ডিগ্রেডেশন বা পচনশীল জৈব বস্তুতে বিয়োজিত করতে ওই পানির ডিও থেকে যে পরিমাণ অক্সিজেন ব্যয়িত হয়। আচ্ছা আরো সহজ করে দিই, ঠিক আছে, নিচে মানে আরেকটু সহজ সংজ্ঞা আছে। আচ্ছা এটাই আছে, দাঁড়াও এটাই বুঝাচ্ছি তোমাদের। ধরো পানিতে কি থাকে বাবা,
সবাই একটু রেসপন্স করবা, হ্যাঁ? রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না তোমরা বুঝতেছো কিনা, হ্যাঁ? এই জিনিসগুলো সবাই ফ্যাস লাগায় ফেলে। শোনো, পানিতে বিভিন্ন জৈব বস্তু থাকে, তো এইগুলা থাকলে বা বিভিন্ন জৈব দূষক থাকে, এগুলা থাকলে পানির জন্য বা জলজ প্রাণীর জন্য কখনোই ভালো হবে না। ভালো হবে? কখনোই ভালো হবে না। সো যেহেতু ভালো হবে না, তো এইগুলারে কী করতে হবে? সরাইতে হবে। অ্যান্ড সরানোর ওয়ে কি? এগুলারে পচায় ফেলানো বা এগুলা মানে ভ্যানিশ করে দেওয়া। ইয়েস অর নট? সোজা সাপটা জিনিস। কারণ এই ভ্যানিশ করার কাজটা কে করে জানো? ভ্যানিশ করার কাজটা কে করে? এটা হচ্ছে অক্সিজেন করে। ঠিক আছে? অক্সিজেন, বিওডি করে না রে বাবা, অক্সিজেন করে। ঠিক আছে? অক্সিজেন কি করে? এই জৈব দূষকগুলারে সে কী করে? জারণ বিক্রিয়ার মাধ্যমে ধ্বংস করে। ঠিক আছে? এই জৈব দূষকগুলারে কী করে? একটা বিক্রিয়ার মাধ্যমে, এই বিক্রিয়াকে কী বলা হয়? জারণ বিক্রিয়া। ঠিক আছে? জারণ বিক্রিয়ার মাধ্যমে ধ্বংস করে। এখন এই যে হচ্ছে জৈব দূষকগুলাকে তোমার ধ্বংস করতে, মানে পানিটাকে পরিষ্কার করার জন্য তোমার কি হয়েছে? কিছু পরিমাণ অক্সিজেন খরচ হয়েছে না? ইয়েস অর নট? এই জৈব দূষকগুলাকে তোমার ধ্বংস করতে কিছু পরিমাণ অক্সিজেন খরচ হয়েছে। এখন যে পরিমাণ অক্সিজেন খরচ হয়েছে এটারে কি বলা হয়? বিওডি বলা হয়। বুঝতে পারছো? এখন তুমি আমারে বলো, ধরো তোমার পাশের বাসার ড্রেন পরিষ্কার করতে হবে, হ্যাঁ? অক্সিজেনটা টাকার সাথে কল্পনা করো, একটু ভালোভাবে বুঝো। তোমার বাড়ির পাশের ড্রেনটা পরিষ্কার করতে হবে। এখন এই ড্রেন পরিষ্কার করতে তোমার লাগলো 200 টাকা, বা ময়লার পরিমাণের উপর ভিত্তি করে তোমার বেশি টাকাও লাগতে পারে কি না স্যার? ইয়েস অর নট? ময়লার পরিমাণের উপর বেস করে অনেক টাকা লাগতে পারে, 200 টাকা থেকে শুরু। ধরো তোমার এই সপ্তাহে লাগলো 200 টাকা, সামনের সপ্তাহে তোমার লাগলো 1200 টাকা। তাইলে তোমার ড্রেনের অবস্থা কখন খারাপ? যখন 1200 টাকা লাগছে, ঠিক আছে, তখন খারাপ না যখন 200 টাকা লাগছে ড্রেনের অবস্থা তখন খারাপ? কখন খারাপ? যখন বেশি খরচ হয়েছে। তা এখন বিওডি জিনিসটা কি? বিওডি জিনিসটা হচ্ছে তোমার কতটুকু অক্সিজেন খরচ হইলো কি করতে? এই যে জৈব দূষকগুলাকে পচাইতে বা ভ্যানিশ করতে, তাই না? বিওডি সিম্পলিসিটি বুঝতে পারছো? মানে তোমার কতটুকু অক্সিজেন খরচ হবে। ঠিক আছে? এখন তোমার যদি বিওডি বেশি লেগে যায়, ভালোভাবে বুঝো বিওডি কীভাবে বের করে বলছে হচ্ছে, বিওডি নিম্নরূপে গণনা করা হয়: ইনিশিয়াল ডিও মাইনাস ফাইনাল ডিও। তুমি শুরুতে হিসাব করলা তোমার ডিজলভড অক্সিজেন কত ছিল, তুমি শুরুতে পাইলা ডিজলভড অক্সিজেন 100টা ছিল। কথাটা ধরতে পারছো? শুরুতে বুঝলা তুমি ডিজলভড অক্সিজেন কয়টা ছিল বাবা? 100টা ছিল। পরে তোমার ধরো 30টা অক্সিজেন ফাইট করলো, 30টা অক্সিজেন ফাইট করলো। এখন তোমার অক্সিজেন কয়টা আছে? ডিজলভড অক্সিজেন 70টা। ঠিক আছে? তাহলে তোমার বিওডি কত? 100 না 70? বিওডি কত বলেন তো স্যার? বিওডিটা কত হবে, 100 না 70? কি ব্যাপার, কেউ উত্তর দাও না কেন? বিওডি কি হবে, 100 হবে না 70 হবে? বিওডি 170-এর কিছুই হবে না, 30টা লাগবে। ঠিক আছে? স্যার আমি আরেকবার একটু বুঝাই, বোর্ডে লেখা বুঝাই। বিওডি জিনিসটা কি? বিওডি হচ্ছে, ধরো এই তোমার এই পুকুরের পানিতে ধরো কিছু, সেইগুলো দেখা যাবে না, ধরো পিঙ্ক কালারের কিছু ময়লা আছে, আর তোমার পানিতে আগে থেকে কিছু অক্সিজেন আছে, ধরো এই যে ডটগুলো অক্সিজেন, ডিজলভড অক্সিজেন। ভালোভাবে বুঝো, এইগুলোরে কি বলছো তুমি? ডিজলভড অক্সিজেন বলছো, ডিও বলছো। এখন তোমার এই অক্সিজেনগুলো কি করবে? এই যে পানির ময়লাগুলোরে পরিষ্কার করবে, এদের সাথে ফাইট করবে, ডিসুম 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 ফাইট করে দুইজনে কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। ঠিক সেমভাবে এই অক্সিজেনগুলো এদের সাথে ফাইট করবে, ডিসুম 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 ফাইট করে শেষ, ভ্যানিশ। ঠিক আছে? এখন তোমার ময়লা অপরিষ্কার হইল, তোমার অক্সিজেন কি বাড়ছে না কমছে? ময়লা পরিষ্কার হইল, ঠিক আছে, এখন তোমার অক্সিজেন বাড়ছে না কমছে? কমছে।
ধরো তোমার আগে ডিজলভড অক্সিজেন ছিল 100টা, এটা হচ্ছে ইনিশিয়াল। তোমার মারামারির পরে ডিজলভড অক্সিজেন দেখলে 70টা। এখন তোমার বিওডি কোনটা, 100 না 70? বিওডি কত? বিওডি হচ্ছে 30। ঠিক আছে, 100 না 70 না। ঠিক আছে, বিওডি কত রে বাবা? 30। ওকে, মানে তোমার এই যে এইখানে, তোমার এইখানে ময়লাগুনা ভ্যানিশ করতে যতটুকু অক্সিজেন খরচ হয়, ঠিক আছে, বা জৈব দূষকগুলোকে জারণ করতে যতগুলো অক্সিজেন খরচ হয়, সেটাই হচ্ছে তোমার বিওডি। এখন বলো, বিওডি ধরো তোমার 30টা লাগতে পারে, বিওডি তোমার 70টা লাগতে পারে, বিওডি তোমার 10টাও লাগতে পারে। এখন বলো কি হবে তোমার জন্য, কোনটা কাজের বলো, কোনটা ভালো, কোন অবস্থাটা তোমার পুকুরের জন্য ভালো? বিওডি যখন 10টা লাগছে তখন, বিওডি যখন 30টা লাগছে তখন, না বিওডি যখন 70টা লাগছে তখন? বিওডি যত কম হবে তত পুকুরের অবস্থা ভালো। এটা নিয়েই বইয়ে আলোচনা করছে, দেখো ভালোভাবে বুঝো, এটা নিয়ে এখানে আলোচনা করছে। দেখো নিচের দিকে গেলে, পানিতে বিওডির মান 1 থেকে 2 মিলিগ্রামের মধ্যে থাকলে খুবই ভালো। কখন খুবই ভালো? 1 থেকে 2। আচ্ছা দেখো, পান করার উপযোগী বিশুদ্ধ পানির বিওডি গ্রহণযোগ্য 1 থেকে 2 ppm। এটা কি পান করার উপযোগী? এর কম হলে আরও বেশি ভালো। ঠিক আছে, এখন বিওডির 3 মোটামুটি ভালো। বিওডি যদি 3 হয় তাহলে মোটামুটি ভালো। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর মতে নদী, হ্রদ ও পুকুরের পানিতে মাছ ও জলজ প্রাণীর জন্য সহায়ক রূপে বিওডি অবশ্যই 6 এর কম হইতে হবে। হু এর মতে কত? হু এর মতো 6 এর কম হইতে হবে। বিওডির মান 10 এর বেশি হলে, 10 মিলিগ্রামের বেশি হলে পানিতে দূষণ মাত্রা খুবই খারাপ ধরা হয়। বুঝে গেছে? বই রিডিং দেওয়ার সময় ভাই কি করব? ইফরাত জাহান সুন্দর একটা প্রশ্ন করছে। বই রিডিং দেওয়ার জন্য প্রথমবার সবগুলা লাইন তুমি পড়বা, বুঝে বুঝে পড়বা, ধীরে ধীরে, প্রথমবার। ঠিক আছে, ওকে, প্রথমবার তুমি বুঝে বুঝে পড়বা, আর তারপরে যখন পড়বা তখন দাগানো লাইনগুলো পড়বা। বুঝে গেছে? ওকে, পরের বারগুলো রিভাইজ দেওয়ার সময় দাগানো লাইনগুলো। তো বুঝতে পারছো? বিওডির মান কম হইলে ভালো কি? কারণ তোমার দূষণ মাত্রা কম, মানে তোমার ওই দূষিত বস্তু নাই। বুঝতে পারছো পানিতে? আর বিওডি বেশি হইলে খারাপ কেন? কারণ তোমার পানিতে অনেক ময়লা, আবর্জনা, জৈব দূষক আছে। ঠিক আছে, এই যে এইখানে ছকটা দিয়ে দিছে, এই ছকটা যদি তোমার বুয়েটে আইসা পড়ে, মেডিকেলে আসবে তো অবশ্যই। ঠিক আছে, কোনো কষ্ট আছে? সো যখন পরে রিভাইজ দিবা, কি দিবা, কি রিভাইজ দিবা বলো তো? যখন পরবর্তীতে তুমি রিভাইজ দিবা সবসময় এই যে ইয়াটা রিভাইজ দিবা। এখন আসলে আরেকটা জিনিস তোমার পড়তে হবে, এটা হচ্ছে সিওডি। এখন সিওডি কি? বিওডি বুঝছো তো সবাই? বুঝলে 1 বলো, বিওডি বুঝলে সিওডি বুঝবা, বিওডি বুঝলে সিওডি বুঝবা। বিওডি বুঝছো তো? ওকে, আলহামদুলিল্লাহ। সিওডি কি? বিওডিতে আমরা কি বুঝছি দেখো, বিওডিতে আমরা কি বুঝছি? সাফিন অয়ন্ত কল অফ ডিউটি, এই গেম তো পুরান হয়ে গেছে, কেউ খেলে এখন? সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিওডিতে আমরা কি করছিলাম? শুধু জৈব দূষকরে ধ্বংস করছিলাম না, ভ্যানিশ করছিলাম না? বিওডিতে আমরা কি করছিলাম? শুধুমাত্র জৈব দূষকগুলোকে ভ্যানিশ করছিলাম, তাই না রে বাবা? ঠিক আছে, এখন সিওডিতে আমরা কি করব জানো? জৈব আর অজৈব 2 ধরনের দূষকরে ভ্যানিশ করব সিওডিতে। আমরা কি করব? ঠিক আছে, সিওডিতে আমরা কি করব বলেন তো স্যার? জৈব আর অজৈব 2 ধরনের, বুঝতে পারছো? আমরা
দূষককেই ভ্যানিশ করব। তাইলে এইখানে অক্সিজেন কি বিওডি থেকে বেশি লাগবে না কম লাগবে? বিওডি যে কাজ করে সিওডিও একই কাজ করে, একটু বেশি কাজ করে আর কি। তো অবশ্যই বিওডি থেকে সিওডিটা বেশি লাগবে। এই কারণে প্রশ্ন করা হয় যে খ নাম্বার একটা প্রশ্ন আসে, সিওডি কেন বিওডি অপেক্ষা বড় হয়, মানে সিওডির মানগুলা কেন বিওডি অপেক্ষা বড় হয়? এখন মাথায় ঢুকছে কেন বড় হয়? কারণ কি এইখানে জৈব আর অজৈব দুই ধরনের দূষকটাই ভ্যানিশ করি আমরা। সো এখানে অবশ্যই অক্সিজেন বেশি লাগবে। সো সিওডি কি, এই যে এইখানে দেখো প্রতি লিটার সারফেস ওয়াটারের নমুনায় থাকা দূষক পচনশীল জৈব বস্তু ও অপচনশীল অজৈব যৌগকে, এটা অজৈব হবে, একটু মিস্টেক হয়েছে, সম্পূর্ণ জারিত করে কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড পানিতে পরিণত করতে যে ভরের অক্সিজেন ওই পানির ডিও থেকে দরকার হয় তাকে ওই পানির সিওডি বলা হয়। বুঝে গেছে? সিওডির একক সেম পিপিএম। কথা ক্লিয়ার? ভেজাল আছে? এখন আসো টিডিএসটা পড়তে হবে। টিডিএসটা কি? টোটাল ডিজলভড সলিড। ঠিক আছে, তাহলে এক কাজ করে কে? বিওডি। দুই কাজ কে করে? সিওডি। মাথায় থাকবে। এখন আসো টিডিএস, টোটাল ডিজলভ সলিড। টিডিএস জিনিসটা কি ভালোভাবে বুঝো। পানিতে বিভিন্ন কঠিন পদার্থ দ্রবীভূত থাকে না? ঠিক আছে, দেখো সমগ্র দ্রবীভূত কঠিন বস্তু। এখন এইটা কতটুক দ্রবীভূত থাকবে এটারও তো একটা মাত্রা আছে, তাই না? কতটুক মাত্রা আছে, এই যে এইখানে এই পুরা বক্সটা হচ্ছে তোমার জন্য একদম ফরজ। কলেজের পরীক্ষা বলো, মেডিকেলের পরীক্ষা বলো, যেখানেই ভালো করতে চাও, কলেজের পরীক্ষা বলো, আমি আবারও বলতেছি, কলেজের পরীক্ষা বলো, মেডিকেলের ভর্তি পরীক্ষা বলো, যেখানে বা ভার্সিটির ভর্তি পরীক্ষা বলো, যেখানেই তুমি একটা এমসিকিউ কমন পাইতে চাও এটা পড়বা। পিএইচ হু অনুমোদিত মাত্রা কি? এই যে এইগুলো পড়ে আসছি না, 6.5 থেকে 8.5। ডিজলভড অক্সিজেন কত? 5 থেকে 6 মধ্যে থাকতে হবে। বিওডি 6 ppm থাকলে ভালো। সিওডি দেখছো 10। ঠিক আছে, সিওডি এর মাত্রা একটু হু বাড়ায় দিচ্ছে কারণ দুইটা কাজ করে। টিডিএস 500 ppm, মানে 1 লিটার পানিতে 500 মিলিগ্রাম কঠিন বস্তু দ্রবীভূত থাকতে পারবে। এর বেশি থাকলে এটা মানবে না, হু মানবে না। হ্যাঁ, হু কিন্তু সব কিছু ছাড় দিচ্ছে। ক্ষরতা ক্যালসিয়াম কতটুকু থাকতে পারবে? 100 ppm, মানে 1 লিটার পানিতে 100 মিলিগ্রাম ক্যালসিয়াম। ম্যাগনেসিয়াম কতটুকু থাকতে পারবে? 150 ppm। সোডিয়াম ক্লোরাইড 500 ppm। এখন ভাই আমার সব মুখস্থ করবো, আপনি আমার একটু গুরুত্বপূর্ণগুলো তাকায় দেন। এই যে এই প্রথম 5টা 3 স্টার, প্রথম 5টা টিএম বুঝো? টিএম মানে কি বুঝো? ঠাডা মুখস্থ করতে হবে। কি করতে হবে? ঠাডা মুখস্থ। বুঝে গেছে? মোল্লা মেহরাব ভাই, ম্যাট মানে কি? ম্যাট মানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ম্যাট মানে কি? মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ওকে, আচ্ছা, এখানে বিভিন্ন হাবিজাবি জিনিস আছে। তারপর কালকে লাস্ট ক্লাসে প্রথম 20 মিনিট এই শিল্প বর্জন ও পানি দূষণ পড়ায়া, ঠিক আছে, শিল্প বর্জ্য আর পানি দূষণ পড়ায় তারপর বাকি জিনিসগুলো শুরু করব। কর্মমুখী রসায়ন শুরু করেন, ওইটা তো সবার শেষের সাইকেলে। হ্যাঁ পড়াবো, সমস্যা নেই। এগুলো শেষ করে আসল কেমিস্ট্রির জিনিসগুলো শেষ করে তারপরে কর্মমুখী রসায়ন ধরে ফেলবো আমরা। ওকে, আচ্ছা এখন আসি আসল কথায়। স্যার, এই ব্রো, একটু কথা বলার সুযোগ দাও। তোমাদের কার কার কী কী প্রশ্ন আছে করতে পারো একটু আমারে। আজকে আমি মাইক অন করার সুযোগ দিচ্ছি, অনেকদিন তো কথাবার্তা বলা হয় না তোমাদের সাথে, একটু কথাবার্তা বলি। একজন একজন করে কথা বলতে পারো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভলিউমটা বাড়াই দিও তো। আরো দাও। ও সাইকেলে ক্লাস জমা হয়েছে তো, কয়টা ক্লাস জমা হয়েছে তোমার আনুমানিক শুনি তো? আচ্ছা 10টা কোনো ম্যাটারই না, বুঝতে পারছো? 10টা হচ্ছে তুমি যদি 3 দিন টার্গেট নাও, 3টা হলিডেইসে এক এক দিনে 2টা করে ক্লাস করবা, বা 4 দিন টার্গেট নাও, তাইলে হয়ে যাবে। বুঝতে পারছো? বা এমন করো তুমি 10 দিন টানা, 10 দিন। তুমি কি রেগুলার পড়ালেখা করো তো? হ্যাঁ, রেগুলার যেহেতু পড়ালেখা করো,
একটা টাইম রেগুলার 1 ঘন্টা কেমিস্ট্রির জন্য রাখবা, হ্যাঁ, বা 1.5 ঘন্টা। তাই কী হবে, তোমার হচ্ছে 10টা ক্লাস, তুমি যখন রেকর্ড করবা, রেকর্ড করলে কিন্তু কম সময় লাগে নাকি রেকর্ড করলে বেশি সময় লাগে তোমার? হ্যাঁ, স্পিড দিয়ে বা যে অংশ বুঝো না ধীরে ধীরে করবা, তো স্পিড দিয়ে করলে তুমি যদি একদিনে 2টা করে করতে পারো 5 দিনে শেষ হয়ে যাবে। বাট তোমার যদি মনে হয় না ভাই লোড হয়ে যাচ্ছে, তো 10 দিনে 10টা করো, টাইম আছে যেহেতু। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। হ্যাঁ, কত আসছিল এসএসসিতে? হুম। হুম। আচ্ছা শোনো, শোনো, 4.67 না তোমার? 4.61, কোনো সমস্যা নাই, তুমি বুয়েট বা ঢাবির জন্য প্রস্তুতি নাও। বুয়েটের জন্য বিশেষ করে প্রস্তুতি নাও, তাহলে বাকি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর বুয়েটে তো তোমার এত ঝামেলা করবে না ইনশাল্লাহ, এটা পড়তে পারবে। এইচএসসির রেজাল্টটা ভালো করতে হবে, বুঝতে পারছো? বাট মেডিকেল হইলে আমি তোমাকে একটু ডিসকারেজ করতাম, কারণ মেডিকেলে অনেক মার্ক তোমার যুক্ত হয়। বাট বুয়েট বা ঢাবিতে এসএসসি থেকে এত মার্ক যুক্ত হয় না, বুঝতে পারছো? সো এটা নিয়ে মাথা কামানোর দরকার নেই। ঢাবিতে হয়তো বা তোমার 2 মার্ক কাটা যেতে পারে, হ্যাঁ, তোমার ঢাবিতে 2 মার্কের মতোই তো কাটা যাবে যদি এইচএসসিতে জিপিএ 5 পাও। ঠিক আছে, এইচএসসিতে যদি জিপিএ 5 পাও, ঢাবিতে 2 মার্কের মতো কাটা যেতে পারে। তো আমি এক্সাক্ট হিসাবটা করিনি, তুমি একটু ব্যাক ক্যালকুলেশন করো। আর বুয়েটে এত ঝামেলা করবে না, ঠিক আছে? বুয়েটে তোমার এইচএসসিটাই দেখবে। জি জি। তো তো তুমি হচ্ছে তোমার ফাইনান্সিয়াল অবস্থা কেমন, ভালো না খারাপ? ফ্র্যাঙ্কলি বলো আমারে। যাক, আলহামদুলিল্লাহ, ফাইনান্সিয়াল অবস্থা মোটামুটি ভালো। আমি যদি আমার সিনারিও বলি, আমার কলেজে এরকম রুল ছিল, ঠিক আছে? আমি মনে হয় প্রায় মনে হয় কত 2200 বা 2300 টাকার মতো আমি জরিমানা দিছিলাম। আমার কলেজে মনে হয় জরিমানাটা একদিন না গেলে হয়তো বা ওই যে ভালোই ছিল, মনে হয় 15 টাকা না 30 টাকা ছিল আমাদের সময়, তোমাদের সময় মনে হয় বাড়াইছে। সো আমি অনেক জরিমানা দিছি। সো যদি মনে হয় যে কলেজে পড়া হচ্ছে না বা কলেজে আউটপুট ভালো হচ্ছে না, তো তুমি ধরো সপ্তাহে 2 দিন কলেজ করলা, 3 দিন গ্যাপ দিলা, স্যারদের সাথে একটু বুঝাই বললা, স্যার আমার ড্রিম বড়, এই কারণে আমি ইয়া করতেছি। সো স্যাররা অনেক কোঅপারেটিভ হয়, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, সমস্যা নাই, একটু সারভাইভ করে স্ট্রাগল করে আগেইতে হয়, সব কিছু তোমার ফেভারে থাকবে না। তারপরেও তোমার পড়াটা তুমি ঠিক রাখো। সো বাহ্যিক যা কিছুই হোক না কেন, পড়াটা ঠিক রাখো, তাইলেই হবে ইনশাল্লাহ। টেনশন নিও না, পড়াটা চালায় যাও, সিলেবাসটা কমপ্লিট করে যাও। হ্যাঁ,
না ভাই, এসটিপি এনটিপির ভিতরে পার্থক্য নাই, তুমি যদি আধুনিক মতবাদ দেখো। ঠিক আছে, এসটিপি আর এনটিপি সেমই, বাট তাও আমাদের বাংলাদেশের টিচারদের ভিতরে কিছু ডিবেট চলে। বাট অ্যাকচুয়াল রাইটটা হচ্ছে এসটিপি এনটিপি সেম। গুগলেও কিছু কিছু জায়গায় ভুল আছে, বাট 1963 বা এর পরেই এসটিপি এনটিপি সেম করে দিচ্ছে। ইভেন কি তুমি অ্যাডমিশনের বিভিন্ন প্রশ্ন কেমিস্ট্রির ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে আমি বলতেছি না, কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যদি করতে চাও, দেখবে হচ্ছে এনটিপি এসটিপি সেম ধরলে অ্যান্সারগুলো মিলতেছে না, এলে মিলতেছে না। ওকে, জি জি। এখনো সমস্যা হয়? তুমি আমার ক্লাসগুলো করছো? কয়বার করছো গ্রাফের ক্লাসটা? আরও 2বার করো, তাইলে বুঝবা। ওকে, যে জিনিস একবারে বুঝবা না ওইটা আরেকবার চেষ্টা করবা। তারপরে যদি না বুঝো দেন আমাদের শরণাপন্ন হবা ইনশাল্লাহ। বুঝে গেছে? আমরা তো দেখা গেছে স্যারের কাছে একবার না বুঝলে পড়া, দেখা গেছে স্যার খোঁজ নিতাম ওই প্রাইভেট ব্যাচে স্যার আবার কবে পড়াবে। আমাদের সময় তো অনলাইনে এত রেকর্ড আকারে থাকতো না কিছু। ঠিক আছে, অন্যরকম পাঠশালার কিছু ক্লাস থাকতো, তাছাড়া তো ওই প্রাইভেটই। তো দেখা গেছে ওইগুলো আবার করতাম। বুঝে গেছে? ঠিকভাবে নোট করতাম, কয়েকবার নিজে পড়তাম, তারপরে বুঝতাম। মানে ব্রেন সবসময় সব কিছু খুব দ্রুত অ্যাকসেপ্ট করে না, বুঝতে পারছো? সবার ব্রেন ক্যাপাবিলিটি তো ভালো না। আমি যদি বলতাম আমার ক্ষেত্রে 2-3বার টাইম লাগতো। সো তোমরাও একটু চেষ্টা করবা যে একবার না বুঝলে আরেকবার একটু দেখবা, দেখবো তখন আরও ভালো লাগতেছে আরেকবার জিনিসটা দেখলে। ওকে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। এটা হলো ফেসবুকের গ্লিচ, বুঝতে পারছো? ফেসবুকের কিছু গ্লিচ, বা তোমার ফেসবুকে হয়তো বা সমস্যা বা ডিভাইসের সমস্যা। কি ফোন? হুয়াওয়ে ফোন? এই কারণেই হুয়াওয়ে ফোন হইলে এই ঝামেলাগুলো হয়। ল্যাপটপে ট্রাই করো একটু, বা অন্য আইডি দিয়ে একটু ঢুকে দেখো বা রিফ্রেশ করে দেখো। তুমি কি আমার সামহাও ব্লক লক মাইরে রাখছো? নাইলে তো কি শুধু কি আমারটাই না, সঞ্জয় দাদা, হিমেল ভাই সবার পোস্ট? আর তাইলে হয়তো বা ফেসবুকের কোনো গ্লিচ, তাও তুমি একটু চেক করো সামহাও করে ব্লক টলক মাইরে রাখছো কিনা। ওকে, তোমার আইডির নামটা কি নোমান? একটু ক্রস চেক করো তো। জেটিএম তাওহিদ, দেখো তো। আচ্ছা, তা দুইটাই চেক করবো না, সমস্যা নাই, টেনশন নিও না। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখানে আছে দেখো তাওহিদ। হ্যাঁ ভাইয়া বলো। আচ্ছা, আমি দেখবো না, ওদের বলবো না, সমস্যা নেই তোমার। তুমি একটু আমাকে ইয়াতে মেসেজ দিয়ে রাখো, মেইলে। হ্যাঁ, তোমার ফেসবুক আইডির লিঙ্ক টিং দিয়ে। তাও খুঁজতেছে তাওহিদ, TAW, হ্যাঁ। আচ্ছা, চেক করতেছে ভাই, সমস্যা নেই। ওকে, তারপর আর কে কথা বলবা ভাইয়া? ওইটা কোনো সমস্যা নাই, তুমি এখন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, বুঝছো? শেষ করতে থাকো, শেষ হয়ে গেলে যে ফার্স্ট সেও সমান তুমিও সমান, বুঝো নাই? শেষ করাটা আসল।
ভালো স্টুডেন্টরা তো 3 মাসেই সিলেবাস শেষ করে ফেলে বা 4 মাসেই সিলেবাস শেষ করে ফেলে। এই এত লম্বা টাইম কেন দেয় আমাদের মতো এভারেজ স্টুডেন্টদের জন্য? আমিও এভারেজ স্টুডেন্ট ছিলাম, সময় লাগছে, বাট শেষ করার পরে তো সবাই সমান। তুমি যা পারো সেও তা পারে, কেউ আগে কেউ পরে। অ্যান্ড যে ভালোভাবে শেষ করতে পারবে তার জন্য গেইনার, বুঝো নাই? কারণ ফোন দেখো, ফোনের জগতে কারা বেস্ট ছিল একটা টাইমে? নোকিয়া বেস্ট ছিল। ওরা আপডেট করছিল? ওরা তো অনেক জায়ান্ট ছিল, ওরা আপডেট করে নাই। এরপর এখন কে রাজত্ব করতেছে? অ্যাপেল। ওরা কি স্লো মুভার ছিল না? ওরা কি শুরুতেই কি এত বিশাল হয়ে গেছিলো? সো সবসময় মনে রাখবা যে হচ্ছে ফাস্ট মুভার হওয়ার থেকে, ঠিক আছে, তুমি স্লো মুভার হয়ে একটু ভালোভাবে করো। ওকে? জি। এখন কি আমার মানে অনলাইনটা মানে আমি এসিএস এর যেগুলো সাইকেল চলমান আছে আমি এইগুলোর সাথে আলহামদুলিল্লাহ যুক্ত আছি। এখন কি আমি অনলাইনের উপর কি বেশি 80% গুরুত্ব দেব ভাই? শোনো, দিন শেষে হচ্ছে অনলাইন বলতে কি কন্টেন্টের উপর গুরুত্ব, যেখান থেকে তুমি ভালো কন্টেন্ট পাচ্ছ। ঠিক আছে, অনলাইনে যে সারাদিন থাকতে হবে তোমার এরকম না। তোমার কন্টেন্ট শেষ, কন্টেন্ট নেওয়া শেষ, দেন তোমার হচ্ছে অনলাইন থেকে টাটা বাই বাই। তুমি হচ্ছে নিজের পড়া নিজে পড়ো, দিন শেষে তোমার পড়তে হবে। অনলাইন কী কারণে আসতেছো? কন্টেন্ট নিতে। তুমি হচ্ছে তোমার ওই ব্যারিয়ারটা থাকতেছে না, তোমার প্লেসের যে ব্যারিয়ারটা আছে। তোমার বাড়ি কই এখন? ভাই আমার বাড়ি হচ্ছে নড়াইল কালী। ও, নড়াইল থেকে তুমি আসতেছো, তো আমি ঢাকা মিরপুর থেকে তোমার পড়ায় দিচ্ছি। সো আমাদের যে ব্যারিয়ারটা ছিল, ব্যারিয়ারটা কেটে গেছে। আমি তো চাইলেই নড়াইলে গিয়ে ক্লাস নিতে পারতাম না বা কয়জনরে পড়াইতে পারতাম, বুঝো নাই? সো অনলাইন থেকে তুমি কন্টেন্টটা নিচ্ছ, কন্টেন্টটা নেওয়ার পরে তোমাকে কিন্তু আবার নিজেকে নিজে টাইম দিতে হবে। সো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা আমরা যেটা কম করি, এইখানে যারা আসো সবাই একটু কমেন্ট করো, মানে নিজের পড়ার টাইমই বের করতে পারি না আমরা। অনলাইন ক্লাস করতেছি, আমরা কলেজ করতেছি, আমরা অনেক মোটিভেশন ভিডিও দেখতেছি, বাট নিজের যে পড়ালেখা করতে হবে, নোট খাতা, পড়াটা নোট খাতায় থেকে যাচ্ছে। ক্লাসে ভাই বলতেছি হ্যাঁ বুঝছো, হ্যাঁ বুঝছি, মাথা নাড়ায় ফেলছো, বাট তারপরে তোমার কাজটা কি করতেছো? ছোটবেলায় যে হচ্ছে যে কবিতাগুলা পড়ছিলা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এখনও যে মুখস্থ আছে, কয় শতবার পড়ছিলা একটা কবিতা? ঠিক আছে, সূরা ফাতিহা তুমি কয় শতবার পড়ছো? মনে আছে ছোটবেলা থেকে? এই কারণে তো এই জিনিসটা মনে আছে, তাই না? তো তুমি এই যে আমরা যে পড়ায় দেই, এই যে ফিজিক্স ক্লাস হচ্ছে, ম্যাথ ক্লাস হচ্ছে, তোমার এই যে কেমিস্ট্রি ক্লাস হচ্ছে, বায়োলজি ক্লাস হচ্ছে, কয়দিন নিজে পড়ো? একটা টপিক কয়বার রিভাইজ দিছো? কেউ তো আমরা রিভাইজ দিই না। কেউ কি 3বার 4বার, অন্তত 2বার কারা কারা পড়ছো? মানে আমার কাছে পড়ছো, নিজে একবার পড়ছো, তারপরে রিভাইজ দিয়ে আরেকবার পড়ছো। সো 2বার পড়ার বা 3বার পড়ার মানুষ খুবই কম খুঁজে পাওয়া যাবে, বুঝা গেছে? সো এই কারণে নিজের পড়ার টাইম বের করতে হবে। দিন শেষে আসল কাজ হচ্ছে নিজের পড়া। তুমি কিভাবে মনে রাখতে পারতেছো? ধরো আমি একটা ওয়েতে তোমারে পড়াইলাম, তুমি তোমার ওয়ে বাইর করতে হবে তুমি কিভাবে মনে রাখবা, বুঝা গেছে? সো যারা মনে রাখতে পারে তারাই গেইনার, তারাই সফল হয়। আচ্ছা, কে জানি বলতে চাইছিলা কথা, বলো তো। ভাইয়া আমাদের ইঞ্জিনিয়ারিং বেচে কি হচ্ছে অফলাইনে কি উত্তরা ব্রাঞ্চে এক্সাম ব্রাঞ্চ আছে? হ্যাঁ, উত্তরা এক্সাম ব্রাঞ্চ আছে আমাদের। ঢাকার ভিতরে এক্সাম ব্রাঞ্চগুলো যদি বলি, মতিঝিল, ফার্মগেট, মিরপুর, উত্তরা। ঢাকার ভিতরে এই 4টা রেডি হচ্ছে আমাদের, অলমোস্ট রেডি। অ্যান্ড হচ্ছে গিয়ে ঢাকার বাহিরে আমরা যদি বলি, মানে আমি যতটুকু খবর পাইছি, মানে যেগুলো অলমোস্ট রেডি, রাজশাহী, চিটাগং, তারপর বরিশাল, তারপরে হচ্ছে রংপুর, দেন হচ্ছে তোমার ময়মনসিংহ। এই কয়েকটা হচ্ছে রেডি অলমোস্ট, হ্যাঁ। তারপর কুমিল্লাটা অনগোয়িং আছে, প্রসেসে। আরও অনেকগুলো জায়গায় আমরা ওপেন করার প্ল্যান আছে, যেমন কুষ্টিয়া। এগুলো আমরা এখনও কাজ শেষ করতে পারিনি, হ্যাঁ। সো এগুলো কাজ শেষ হলে তোমরা আপডেট পেয়ে যাবে। ভাইয়া যেমন ঢাকার মধ্যে অফলাইনে ইঞ্জিনিয়ারিং হোক বা একাডেমিক হোক যে কোনো পরীক্ষাই তো অফলাইনে দিতে পারবো, তাই না? হ্যাঁ, অফলাইনে পরীক্ষা দিতে পারবে, ওইটার জন্য আলাদা ফি থাকবে, ওইগুলো ভর্তি হয়ে যাবে। একাডেমিক ব্যাচের মেগা এক্সামগুলো আমরা নিব অফলাইনে, হ্যাঁ। ওইটার জন্য
এখন আমরা প্ল্যান করি নাই, হয়তো বা তোমাদের কোনো ফিটি লাগবে না বা একটা ছোট টোকেন মানি লাগতে পারে, বাট ওই যে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল এই তিনটার জন্য আমরা ওপেন করতেছি। এগুলোতে আমরা ম্যাটেরিয়ালসও দিব, বইগুলোও দিব। সো এইগুলোতে হচ্ছে আমরা একটা মিনিমাম ফি রাখবো এক্সাম ব্যাচের, কারণ এখানে ডেইলি এক্সাম হবে তো। সো একটা ইয়া থাকবে। এখন মানে আমরা তো শুরু করতেছি, এখন জিনিসটা কি মানে কোয়ালিটি আগে দরকার, বুঝে গেছে, কোয়ান্টিটির থেকে। এখন ধরো আমি বাংলাদেশে 64 জেলায় ওপেন করে ফেললাম প্রথমবারই, মানে আমি সার্ভিস দিতে পারলাম না। হয়তো বা তুমি অনেক খুশি হয়েছো ওপেন করার সময়, বাট আমি সার্ভিস না দিতে পারলে তুমি আমার কাছে থাকবা, খুশি হবা? বলো, সার্ভিসটা আগে আসল না? তা আমি যতটুক জায়গায় 100%-এর বেশি সার্ভিস দিতে পারবো, আমি ওই জায়গাগুলোতে আগে শুরু করতেছি। অল্প দিয়ে শুরু করা ভালো। হ্যাঁ, তোমার হয়তো বা খারাপ লাগতেছে এখন যে আসলে ভাইয়া আমার জেলাটায় বা আমার উপজেলাটায় দিল না, দিলে ভালোই তো। বাট জিনিসটা হচ্ছে মানে একটা সময় গিয়ে তুমি তখন বলবা না ভাইয়ারা আসলে ঠিক কাজই করছে। এটা তোমাদের জন্য লেসন, মানে হচ্ছে যতটুক করো ভালোভাবে করো। আমরা চাইলেই 64 জেলা একটা ইনভেস্টমেন্ট নিয়ে বাইরের কোম্পানির কাছে পিচ করলে আলহামদুলিল্লাহ আমাদের যে গ্রোথ, আমরা অনেক টাকা পাইতে পারি বা অনেক টাকা দিয়ে শুরু করে দিতে পারি। বাট ওই যে তোমার কেয়ারটা, আমি তো সব জায়গায় খোঁজ নিতে পারবো না তোমার, বুঝো নাই? সো আস্তে আস্তে আগে ইনশাল্লাহ ভালো হবে। কারণ এসিএসে তোমরা আসছো বড় ভাইদের কথা শুনে, আমরা কি আমাদের একটা বুস্টিং দেখো ফেসবুক মার্কেটে, আমরা কি তোমাদের বলি যে আমাদের কোর্সে ভর্তি হও? বুস্টিং কিন্তু আমরা কখনোই করি না, বা কখনো আমাদের এসিএস পেইজে কোর্সের প্রচারণাও দেখো না তেমন। তোমরা হয়তো বা কোনো বড় ভাই বা বন্ধুর দেখা দেখি আমাদের কাছে আসো। এটাই আমরা চাই যে আলহামদুলিল্লাহ আমরা তোমাদের পড়াবো, ভালো পড়াবো, তোমাদের কেয়ার করব আমরা, ঠিক আছে, তোমাদের যত্ন করব। অ্যান্ড তোমরা এই যত্নের খাতিরে এসিএসকে ভালোবাসবা, আমরা একটা ফ্যামিলি, এটাই আমরা চাই। ওকে, সো আমরা চাই তোমাদের গইরা তুলতে, তোমরা পরিশ্রম করবা শুধু। কি কি হ্যাঁ, দাদা তো শর্টকাট দেখাই দিচ্ছে না, দাদারই তো শর্টকাট আছে সুন্দর। আচ্ছা, আমরা প্র্যাকটিস ক্লাস নিব, হ্যাঁ, সমস্যা নাই, সবাই নিব, হিমেল, আমি, দাদা সবাই নিব। তো তখন শর্টকাটগুলো দেখাই দিব না। আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় ছোট ছোট করে লিখি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, একটু বড় করে লিখবো, সমস্যা নেই। জি ভাইয়া। এই যে তোমাদের পরীক্ষার সময় তো তোমরা পরীক্ষা দিতে পারবা, তোমরা কত 25 ব্যাচ না? এখন তো কলেজে পরীক্ষা দিচ্ছ, তোমাদের যে ফাইনাল রিভিশন ব্যাচ আসবে 25-এর, হ্যাঁ, তোমাদের যে ওই যে রিভিশনের জন্য যে এইচএসসির মডেল টেস্টগুলা তোমরা তো দিতে পারবা আমাদের ব্রাঞ্চগুলোতে আইসা। আর তোমাদের 25 ব্যাচে তো আরও ব্রাঞ্চ ওপেন হবে, তো তখন ইজিলি দিতে পারবা। তোমার জেলা কোনটা? জামালপুর, তাই তো তুমি ইজিলি ময়মনসিংহে আইসা পরীক্ষা দিতে পারবা, বুঝো নাই? জামালপুর, শেরপুর, এখানে সবাই তো ময়মনসিংহে শিফট করে। তো আর কারো কোনো প্রশ্ন আছে আজকে? তাহলে আজকে বিদায় নেই ভাইয়া, 12টা বেজে যাচ্ছে আমাদের, ঠিক আছে। ইনশাল্লাহ নেক্সট দিন দেখা হবে, নেক্সট দিন আমরা এই যে এইগুলোর উপর অনেক এমসিকিউ প্র্যাকটিস করব। ওকে, হ্যাঁ, সাইকেল 1-এ আয়শা সিদ্দিকা নিব, ক্লাস নিব, সমস্যা নেই, প্র্যাকটিস ক্লাস নিব। টাটা, বাই বাই।